আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা শিরোনাম দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলব। ঘটনা হচ্ছে বাংলাদেশ অ্যা স্বৈরাচার মুক্ত হয়েছে ১ বছর হলো। এই ১ বছরের ভেতরে আমরা অনেক স্বপ্ন দেখেছি। আমরা আ নুরুল ইসলাম ভাই, এটা একটু অফ থাকুক আপনার। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে এই দেশটা ভালো কিছু হবে। এই দেশের শেখ হাসিনা পুরো বাংলাদেশটাকে যেভাবে ১৫ বছর শাসন করেছে তার মূল অস্ত্র ছিল বাংলাদেশ একটা আ জঙ্গিবাদী দেশ। এই দেশে আ জঙ্গিরা এই দেশ নাকি নিয়ন্ত্রণ করে। আমরা গেল ১ বছরে কোনো জঙ্গি হামলা এই দেশে দেখি নাই। এখন আর কোনো জঙ্গির উৎপাতও নাই। এমনকি শেখ হাসিনা যেই সময়টাতে ছিল, সেই সময়টাতেও আমরা শুধু বোম, ককটেল এগুলো নিয়ে দেখেছি যে আ আ পুলিশ ধরছে, বিভিন্ন জায়গা থেকে আলেমদেরকে আটক করছেন। কোথাও কোনো হামলার ঘটনা আমরা হতে দেখি নাই। বাংলাদেশ অত্যন্ত লিবারেল একটি কান্ট্রি। এখানে এক্সট্রিমিস্ট তাদের কোনো স্থান নেই এবং এটা কখনো ছিল না। যদি কেউ করতে চায়ও, সেটা এই দেশের সরকার সবসময়ই ব্যবস্থা নিয়েছে। আমরা বিএনপির সময়ে দেখেছি। তো তার ধারাবাহিকতায় ইউনূস সরকার আসার পরে আমরা এটার আ অনেক ভালো একটা কিছু স্বপ্ন দেখেছিলাম। ১ বছরে এখনো পর্যন্ত আলেমদেরকে ছাড়া হয়নি। বিশেষ করে সন্ত্রাস দমন আইনে যে মামলাগুলো ছিল, প্রতিটি মামলাই এই সন্ত্রাস দমন আইনটাই শেখ হাসিনা বানিয়েছিল শুধুমাত্র আলেমদেরকে শায়েস্তা করার জন্য। সেই মামলার যেই কয়টা মামলা আছে, সব মামলা সেইভাবেই চলছে। একজনকে জামিন দেয়া হয়, জামিন দিলে আবার ফের স্টে অর্ডার দেওয়া হয়। এভাবে তাদেরকে জেলখানার ভেতরে রাখা হচ্ছে। অল্প গুটি কয়েক একদম ঘটনা ৫ তারিখের পরপর কিছু আলেম বের হয়েছে। তারপরে আর তেমন কাউকে বের হতে দেওয়া হয়নি। কোর্ট আদেশ দিচ্ছে, তারপরে ডিজিএফআই নিষেধাজ্ঞা দিচ্ছে। ওইদিকে এটিও এন্টি টেররিজম ইউনিট যেটা আছে, তারপর হচ্ছে সিটিটিসি আছে। এগুলো সব প্রধান জায়গায় বসে আছে। এখনো সেই জঙ্গি বিশেষজ্ঞ নাটক প্রণেতা যারা ছিলেন তারাই এই সংস্থাগুলো চালাচ্ছেন। তো আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমার আমি একজন ভাই, আমার YouTube এ টাকা-টুকা এগুলোর ছাড়া আমার চলে না। আমি একমাত্র YouTube এ টাকা খাই। আর এই দেশে যত YouTube এর আর Facebook এর লোকজন আছে কারোর মনিটাইজেশন ও নাই। কেউ টাকাও ইনকাম করে না। আমি শুধু টাকার জন্য ভাই এইসব করি। তো এ এখন পর্যন্ত নিজেরে মানে সরকারের কাছে আমার কাছে মনে হচ্ছে যে সে আগের মতোই। আমি শত্রু অবস্থাতেই আছি। আমাকে এখনো শত্রু হিসাবেই ধরে নেওয়া হচ্ছে। এর কারণ হইছে আমি যারা এখনো বন্দী আছে তাদেরকে নিয়ে কথা বলি, বিডিআরকে নিয়ে কথা বলি। ওই ফেনীতে ১৬ জনকে আপনি আটকে রেখেছেন, সেটা শুনানি দেওয়া হচ্ছে না। আসিফ নজরুল সহ যেসব লোকজনকে এখন আদালতে বসিয়ে দেওয়া হয়েছে তারা নিজের পকেট ভরছেন। কেউ কানাডায়, কেউ ওই দুবাইতে, কেউ তুরস্কে, বিভিন্ন জায়গায় টাকা-পয়সা পাঠাচ্ছেন। এভাবেই চলছে দেশ। আমাদের সাথে আজকে যে কজন মানুষকে আপনারা দেখছেন, আ সবাইকে মোটামুটি চেনেন। আ নুরুল ইসলাম ভাই যদিও একটু আ পর্দার অন্তরালে থাকেন। আ আমি অ রফিকুল ইসলাম মাদানী, উনার ব্যাপারে পরিচয় দেওয়ার কিছু নেই। আসিফ আদনান ভাইয়ের ব্যাপারেও উনাকে সরাসরি না দেখলেও উনার কথা অনেক শুনেছেন। তিনি মূলত একজন প্রকাশক, লেখক এবং তিনি এই মুহূর্তে পিএইচডি করছেন মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে। আ তার উপরে নতুন করে একটা জুলুম তৈরি হয়েছে। তো কি হচ্ছে আমি সেই ব্যাপারে যাওয়ার আগে অ্যা উনার কাছ থেকে উনার ঘটনাটাই শুনে আসি যে নতুন করে সরকারের এই যে জঙ্গি নাটক নিয়ে এত উদগ্রীব এবং বাংলাদেশ নাকি জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে আবার এইজন্য আলেমদের উপরে নতুন করে দমন-পীড়ন শুরু করার একটা পায়তারা শুরু হয়েছে। তো আসিফ ভাই, আপনাকে দিয়েই শুরু করি। আ হঠাৎ করে আপনাদেরকে আবার আপনারা জঙ্গি হয়ে গেলেন। আ এই থিওরি আসলে কোত্থেকে আসলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলিয়াস ভাই আসিফ ভাই, ধন্যবাদ। আপনার এখানে সাউন্ডটা বোধহয় একটু কম শোনা যাচ্ছে বোধহয়। লো শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, এখন কি ঠিকমতো শুনতে পাচ্ছেন ভাই? জি, একটু জোরে বললে ভালো হবে। জি। আচ্ছা, আমি একটু জোরে বলছি ইনশাআল্লাহ। ১ম এ ভাই শুকরিয়া আপনাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য এবং আরেকটা বিষয় আমি আপনাকে অনেক আগে থেকে ধন্যবাদ দিতে যাচ্ছিলাম। পার্সোনালি সুযোগ হয়নি, আজকে সুযোগ হয়ে গেল। সেটা হলো আসিফ ভাই, আপনার ডিভাইসটাতে একটু সমস্যা আছে বোধহয়। এটা একটু তো ঠিক
ভাই আমারটা শুনতে আমি আরেকটা হেডফোন ইউজ করব? এটা পারফেক্ট। এখন এই যেভাবে আছেন এইভাবে পারফেক্ট ভাই, পারফেক্ট এভাবে। না, না খুলুন না ভাই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, শুকরিয়া। ভাই আপনাকে ১ম এ ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর আপনাকে আরেকটা কারণে ধন্যবাদ, সেটা হলো যে আপনি যেভাবে ওলামায়ে কেরামের ব্যাপারে, বন্দি ওলামায়ে কেরামের ব্যাপারে এবং বিশেষ করে বন্দি ইসলামপন্থীদের ব্যাপারে অ্যাওয়ারনেস রেইজ করছেন, এটা আসলে অন্য কেউ এভাবে করে নাই। আ অন্য কোনো জায়গা থেকেও আসলে করে নাই। আপনি আপনার জায়গা থেকে করছেন, এজন্য আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করেন। আর ভাই যে বিষয়টা আপনি বললেন, এটা মূলত নতুন করে না। আমার তো নতুন কোনো কিছুই মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আগে যেরকম ছিল হাসিনার সময়ে এক্সাক্টলি সেম জিনিসটাই হচ্ছে। তো আমি একটু বলতেছি। ১ম এ একটা কথা একটু ভাই, আমি আলেম না। আমি একজন আ ইসলামের ব্যাপারে লিখি, কথা বলি। দায়ী বলতে পারেন। আমি আলেম না আরকি। আচ্ছা, মূল বিষয়টা হলো যে ভাই গত ১৫ তারিখ আমরা পেপারের মাধ্যমে, নিউজ প্রতিবেদনের মাধ্যমে জানলাম যে একটা মামলা দায়ের করা হইছে। আমাদের তথাকথিত একটা জঙ্গি মামলায় পলাতক আসামি হিসেবে দেখানো হচ্ছে। সেখানে আমার নাম আছে আসিফ আদনান। জাকারিয়া মাসুদ নামে একজন ভাইয়ের নাম আছে। উনি একজন বিখ্যাত বক্তা, জনপ্রিয় বক্তা এবং লেখক। এবং মনোয়ার রেজাম করিম আবরার আ মোহতারাম, উনার নামও আছে। উনাকে অনেকেই নিশ্চয়ই আপনারা চিনবেন। এবং এই মামলাটা দায়ের করছে এটিইউ, অ্যান্টি টেররিজম ইউনিট। এবং সেখানে পলাতক আসামি বলা হচ্ছে আমাদেরকে, যেখানে আমরা মনে করেন প্রকাশ্যে কথাবার্তা বলতেছি, বক্তব্য দিচ্ছি, সেমিনার করতেছি, সামাজিক কাজ করতেছি। আ এবং আ obviously এইটা তো একেবারেই মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত একটা বিষয়। মামলা এখানে যা বলা হয়েছে এর সাথে আমাদের কোনো সরাসরি সম্পর্ক নাই, পরোক্ষ কোনো সম্পর্ক নাই। এবং আমাদের কার্যক্রম যা আছে তা একদম পাবলিকলি আছে, সবার সামনে আছে। এখানে আপনি যে বিষয়টা বললেন যে আবার নতুন করে কেন? এটা তো আপনি জানেন, সবাই জানে যে গত মাসেও সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং একজন পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা, ওনাদের বক্তব্য ছিল যে বাংলাদেশে এখন কোনো জঙ্গিবাদ নাই। এ ধরনের বক্তব্য ওনারাই বলছেন। সম্ভবত এরকম একটা কথা ছিল যে এখন জঙ্গিবাদ নাই, এখন মূল সমস্যা হলো ছিনতাই বা কিছু একটা। তো এর মাত্র ১ মাসও হয় নাই। এর ১ মাসের ভেতরে এখন এই বক্তব্য চলে আসছে যে এখানে জঙ্গিবাদ। তো এবং পুরা জিনিসটা হইছে একই হাসিনার স্টাইলে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে হাসিনার সময়ে। আপনি যেই কথাগুলা বললেন যে জামিনের পর কোর্টে জেলের বাইরে আটকায় দেওয়া, স্টে করে দেওয়া জামিন, তারপরে মিথ্যা মামলায় নাম দেওয়া, এই সবগুলো ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা আছে। আ আলেপুদ্দিনের কথা আপনারা জানেন। র‍্যাবের আলেপুদ্দিন, কুখ্যাত আলেপুদ্দিন, যার বিরুদ্ধে মার্ডার কেস আছে, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। সেই লোক বিভিন্ন মামলায় এভাবে পলাতক আসামি হিসেবে আমার নাম লিখে দিছে। আমি দেশে যখন নাই সেই সময়েও। এখন এক্সাক্টলি সেম জিনিসটাই তো মনে হচ্ছে যে তারা ২ জন লোকের ব্যাপারে একটা কথা বলতেছে, সেটা সত্য কি মিথ্যা এটাও আমাদের জানার কোনো সুযোগ নাই। যেহেতু আগে এই এজেন্সিগুলা মনের মাধুরী মিশায়ে নানা গল্প বানাইছে এবং সেইখানে পলাতক আসামি হিসেবে আমাদের নাম দেয়া হচ্ছে। এবং যখন এদের সাথে যোগাযোগ করছে কেউ ফেসবুকে এই ভিডিও ভাইরালও হয়েছে যে যিনি বাদী হয়ে মামলা করছেন তাকে ফোন করা হয়েছে এবং তাকে বলা হচ্ছে যে আপনি এদের নাম কেন দিলেন? তখন তারা বলতেছে যে এই রেজাউল করিম আবরার যে সেই রেজাউল করিম আবরার, এটা আপনি কিভাবে বুঝলেন? এই আসিফ আদনান যে সেই আসিফ আদনান, এটা আপনি কিভাবে বুঝলেন? এটা তো অন্য কেউ হইতে পারে। এই ধরনের কথাবার্তা বলতেছে। তো সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হাসিনার যে স্ক্রিপ্টটা ছিল এক্সাক্টলি ওই ছকে, ওই চিত্রনাট্যে, ওই কাঠামোতেই আবারও জঙ্গি নাটক যেটা, সেটা ফিরে আনার চেষ্টা করা হচ্ছে। এবং এটা শুরুটা আমাদেরকে দিয়ে হইলো। এখন এটাকে সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, এটা আল্লাহ ভালো জানেন আরকি। জি, আ আচ্ছা, ইয়ে নুর ইসলাম ভাই আপনার কাছে আসি। আপনি তো অনেক কষ্ট করছেন এগুলো নিয়ে, মামলার বিস্তারিত আপনি জানাবেন। অ্যা আ না, আমি মনে হয় নুর ইসলাম ভাই আপনার কাছ থেকেই যাই। তারপরে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে যাই। কারণ হচ্ছে তাহলে রফিকুল ইসলাম ভাইয়ের জ্বালাময়ী বক্তব্য দিতে একটু সুবিধা হবে। নুর ইসলাম ভাই, অবস্থা কি বলেন? আপনি আ সারা সারাটাক্ষণই আপনার সাথে আমার এগুলো নিয়েই কথা হয়। আপনি সারাক্ষণ এই কোর্টের বারান্দায় ঘুরছেন। নিজের পকেটের টাকা-পয়সা খরচ করে বন্দীদের বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কি বাধা পাচ্ছেন এখানে? এখানে এই ২ টা মামলার ২ টা দিক। একটা হলো উচ্চ আদালত, একটা হলো নিম্ন আদালত। তো এখানে যে কঠিন মামলা যেগুলি আছে, সেগুলি দেখা যায় ২০০০ সাল এবং ২০০১ সালে যে মামলাগুলি করছে, এই মামলাগুলি থেকে যারা বিচারক আছে, উকিল যারা আছে এবং উকিলের সাথে
আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম বা আমরা গবেষণা করে যা বুঝতে পারলাম, এই মামলাগুলি হাসিনার শেষ সময়ে এগুলি তৈরি করছে ২০০০ এবং ২০০১ সালে। এগুলির পিছনে মূল ভূমিকা শেখ হাসিনা নিজের পরিকল্পনায় এই মামলা মানে এই কাজগুলি করা হয়েছে। যেমন কোথায় কোটালীপাড়ায় বোমা হামলা, তারপরে আপনার ওই শামীম ওসমানের উপরে বোমা হামলা, তারপরে আপনার সিপিপির উপরে বোমা হামলা। তো তারপরে এর পরিবর্তে যে হয়েছে ২০০৪ সালে আপনার শাহ এস কিবরিয়ার উপরে বোমা হামলা এবং তাকে হত্যা করা হয়। সঞ্জিত গুপ্তের উপরে বোমা হামলা। তো এই সমস্ত মামলার ভিতরে তো বিএনপিকে তো আপনার জড়ার সাথে, সাথে আবার আলেমদেরকেও জড়ায়। তো এখন কিছু মামলা যেগুলো মামলার আপনার আ রায় হয়ে গেছে, আর কিছু মামলা আছে আজকে ২০-২৫ বছর হয়ে গেছে কিন্তু মামলা কোনো রায় হচ্ছে না এবং তাদেরকে কোনো জামিনও দেওয়া হচ্ছে না। সবচেয়ে মজার বিষয় হলো যেমন শাহ এস কিবরিয়ার যে মামলাটা সেটা উনার ছেলে বলতেছে যে এই মামলাটার মধ্যে আ যাদের আসামি করা হচ্ছে তারা এটার সাথে মোটেও জড়িত না। কিন্তু বিচারক এটা কোনো আমলে নিচ্ছে না। এমনকি আমরা আইন উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করছি এবং উনাদের মাধ্যমেও আমরা চেষ্টা করছি। উনাকে বলতে বুঝিয়েছি আমরা যে, যেহেতু তাদের ব্যাপারে কোনো সাক্ষ্য প্রমাণ নাই, উনারা কেউ বলতেছে না যে উনারা এই হত্যার সাথে জড়িত। তাহলে ওদেরকে কেন জামিন দেওয়া হয় না? আগে উনাদের জামিন দেওয়া হোক, যেকোনো শর্তে জামিন দেওয়া হোক। তারপরে যেই মানে রায় হবে সেই রায়টা আমরা মেনে নিব। কিন্তু দুঃখের বিষয় হলো এই বিচারকরা বলার পরও, পিপিকে বুঝানোর পরও তারা মামলার মধ্যে জামিন দিতে পারতেছে না। বলতেছে, "না, এটা শুধু দেশের বিষয় না, এটা বিদেশি বিষয়। এগুলি কঠিন বিষয়। এখন আমরা দিতে পারব না।" তো কেন পারবেন না? পারবেন না কেন? একটা মানুষ যদি আপনারা বুঝেন যে এই লোকটা এই মামলার সাথে জড়িত না, এই কাজের সাথে জড়িত না, তাহলে জামিন কেন দিবেন না? এটা হলো নিম্ন আদালতের বিষয়। আর হাইকোর্টের ভিতরে দেখেন যে সিপিবির মামলা, তারপরে ২১ এর গ্র্যান্ড হার্ম মামলা, তারপর ৭৬ কেজির মামলা। এগুলো যে রায় হইছে, রায়ের ভিতরে যে অন্যান্য যেই একই মামলায় তায়েক রহমান, আব্দুল সালাম পিন্টু, তারপরে বাবর সাহেব ওদেরকে আসামি করা হয়েছে, ওদেরকে নির্দোষ খালাস। কিন্তু আলেমদের কি করতেছে? প্রত্যেককে আপনার এটার সাথে জড়ানো হইছে। প্রত্যেককে একটা ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হইছে। তখন আমরা যে উকিল আছে, আমাদের পক্ষের যে উকিল আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে, "আপনারা কেন এটা বলেন না?" তো যতটুকু ওদের ভিতর থেকে যতটুকু জানতে পারলাম যে গভর্নমেন্টের কাছে যারা বিচারক আছে তাদের কাছে এই মেসেজ দেওয়া হইছে যে তাদেরকে যেন আলেমদের যেন কোনোভাবে ছাড় না দেওয়া হয়। তো এখন আমরা গোপন সূত্রতে আমরা অনেক রিকোয়েস্ট করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এই মেসেজটা কোত্থেকে আসছে? তখন ওনারা বলল যে এই মেসেজটা শুধু বাংলাদেশের না, বাংলাদেশের ডিজিএফআই এর না, পাশাপাশি ইন্ডিয়ার মেসেজ এইটি যে আলেমদেরকে যেন না ছাড়া হয়। আলেমদেরকে যেন এখানে জড়ানো হয়। কারণ এইটা তাহলে কি হবে? ভবিষ্যতেও এই জঙ্গি মামলাটা চালানোটা মহসিন খুব ভাই, সহজ হবে। এটা কে বলল এটা? আমি মিস করেছি এটা। কে বলেছে এটা? এই বক্তব্যটা হইলো আমাদের পক্ষের যে উকিল আছে, আচ্ছা, জি, এই জি। উকিল তো সরাসরি বলতে পারে না। এটা হলো আমাদের ইন্টারনালি অনেক রিকোয়েস্ট করার পরে বলতেছি। কারণ সরকারের পক্ষে যারা আছে, সহকারী অ্যাটর্নি জেনারেল উনাদের সাথে তো উনাদের ডিসকাস হয় যে আপনারা কেন এই মামলা দাবি দিবেন না? কারণ আলেমরা তো হলফ করে বলতেছে যে এই ঘটনার সাথে তারা মোটেও জড়িত না। হুম, হুম। তাহলে তাদেরকে কেন ছাড়বেন না বা তাদেরকে কেন এই মামলায় তাদেরকে মানে শাস্তি দেওয়া হচ্ছে? বুঝতে ধরেন পেরেছি। এই যে মুফতি আব্দুল হান্নান সাহেব, আব্দুল হান্নানকে ফাঁসি দেওয়া হয়েছে। একই মামলায় কিন্তু তায়েক রহমান এবং বাবর সাহেব রয়েছে। বাকি যারা আলেম যারা আছে তাদেরকে কিন্তু কি করা হয়েছে? তাদেরকে কিন্তু ফাঁসি বহাল রাখছে। কিন্তু কিভাবে এটা সম্ভব? একই মামলার তারা আসামি। প্রধান আসামি যারা আছে তারা আপনার ছাড় পেয়ে যাবে। বাকি যারা আসামি আছে তারা ফাঁসি। তো অথচ ন্যূনতম তাদের কোন সম্পৃক্ততা এই ব্যাপারে নাই। ন্যূনতম সম্পৃক্ততা তাদের ভিতরে নেই। এর মধ্যে ১২৬ টা ভাইয়ের বর্তমানে ফাঁসির আদেশ আছে। টোটাল এসব মামলায় ১২৬ জনের ফাঁসির আদেশ আছে। এবং আরেকটা জটিলতা কি? কিছু মামলায় আছে দেখা গেছে যে আপনার ওই ১০ বছর, ১২ বছর রায় হইছে। কিন্তু সেই রায়টা কোন সনে দিছে? এগুলো বেশিরভাগ মামলায় রায় হইছে ২০২৩ সালে। কিন্তু এই যে এখন হাইকোর্টে যে আমরা সুপ্রিম কোর্টে যে আমরা আপিল করব, এই আপিলগুলি হয় সনে হিসাবে। এখন আপিলগুলি চলতেছে ২০২০ সালে আপিল চলতেছে। তাহলে ২৩ সালের মামলার যে রায় হইছে এটা যদি আমরা আপিল করি, তাইলে আমরা আপিল করতে পারবো ২০২৮ সালে। তাহলে লোকটা কিন্তু আপনার এখনো কিন্তু জেলের ভিতরে।
তার ব্যাপারে তো আমরা আপিল করব নির্দোষ, সে আপিলের সুযোগটা কিন্তু আমরা পাচ্ছি না। এবং প্রত্যেকটা মামলায়, ধরেন সিপিবির মামলা এখানে প্রত্যেকটা মামলায় ২টা পাঠ করছে। একটা করছে বিস্ফোরক একটা মামলা দিছে, আরেকটা দিছে মার্ডার মামলা দিছে, একই জিনিস। আচ্ছা, তাকে তো হত্যার জন্যই তো বিস্ফোরক যদি নেয়, তাহলে হত্যার জন্য নিছে, তাহলে হওয়ার কথা একটা, কিন্তু ২টা করছে, একটা রায় দিছে, একটা আটকায় দিছে, একটা রায় দেয় নাই। এইভাবে তারা যাতে বের না হতে পারে এই জন্য খেলাও পরিকল্পিতভাবে সেম। করতেছে। আপনাদের শুধু আলেমদের না, খেলা কিন্তু সেম। ওই বিডিআরেও কিন্তু ওই সেম হত্যাকাণ্ড, আবার জি, আরেকটা হচ্ছে মানে মিউটিনির একটা মামলা, আবার ওইদিকে আবার বিস্ফোরক দ্রব্যের আবার আরেকটা মামলা। হ্যাঁ, ২টা আলাদা আলাদা মামলা। তো ১২৬ জন ছাড়াও আরো শত শত আলেম আছে যেগুলি আপনার বিভিন্ন সন্ত্রাস দমন আইন নিয়ে তাদের আটকানো হয়েছে। কিন্তু এগুলির জামিনের সিরিয়াল পাইতে মাসের পর মাস আমাদের লেগে যায়। ২ নাম্বার হলো, যখন আমরা লাস্ট পর্যন্ত ওনাদের কাছে যাই, তখন বলতেছে যে না, দেওয়া যাবে না। আবার যদি দেয় তাহলে প্রত্যেকটা মামলায়, সন্ত্রাস দমনের প্রত্যেকটা মামলায় এখন আপিল করতেছে। তো অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমরা যখন যোগাযোগ করলাম যে এই মামলাগুলি তো আপনারা জানেন, বিচারক পর্যন্ত বলে যে এগুলি নির্দোষ, তাহলে কেন আপিল হচ্ছে? তখন সহকারী অ্যাটর্নি জেনারেল ওনাদের যে বক্তব্য, যে আমাদের কিছু করার নেই, আপনারা উপরে কথা বলেন। আমিও কয়েকবার আপনাকে বলছি যে আপনি একটু কথা বলেন, কারণ আমরা তো অসহায়, আমরা পারতেছি না। বিচারক বলতেছে যে ভাই, আমরা এইভাবে হইলে আমরা আমাদের টাকা দিবেন, আমরা মামলা চালাবো, কিন্তু আসামি তো বেরোতে পারবে না। প্রত্যেকটা মামলা জামিন হচ্ছে, আপিল করতেছে, প্রত্যেকটা মামলা জামিন হচ্ছে, আপিল করতেছে। এবং আরো মজার ঘটনা হলো, অনেক মামলা দেখা যাচ্ছে যে নথি হারাই ফেলতেছি। এই যে নথি হারাই ফেলতেছে, এই জন্য মামলা শুনানি হচ্ছে না, রায় দিতে পারতেছে না। এই ব্যর্থতা কি আসামির না রাষ্ট্রের? আমরা কার কাছে চাইবো, কার কাছে বিচার চাইবো? আমাদের তো কেউ নাই, আমাদের কথা শোনার তো কেউ নাই। এইভাবে শত শত লোক এখনো জেলে দিত। এবং সবচেয়ে মজার কথা হলো, আইন উপদেষ্টা মহোদয় উনি চেষ্টা করছে, উনি আমাদের লাস্টে মামুনুল হক সাহেবের বড় ভাইকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওনার কথাও মনে হয় যে যারা বিচারক আছে, অধস্তন বিচারক আছে, তারা মনে হয় ওনার কথা শুনতেছে না। কারণ হলো, আমার যেটা ধারণা, আমার ব্যক্তিগতভাবে তো অনেক বিচারকের সাথে আমার সম্পর্ক আছে, বিচারকগুলি বেশিরভাগ হলো আওয়ামী আমলে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, এবং তারা এইসব মামলায় জামিন দিবে না, এটা একদম স্ট্রিক্টলি কথা, যে আমরা এইসব মামলা জামিন দিব না। নিম্ন আদালতে জামিনের কোনো রাস্তাই খোলা রাখে না, জামিন দিবেই না, দিবে না, দিবে না। জি। আমরা আসিফ অনেক নজরুল উন্নয়নের আসিফ নজরুল একজন অসহায় মানুষ। উনার কোনো ক্ষমতা নাই। জি ভাই, বুঝতে পেরেছি। রফিকুল ইসলাম মাদানি, আপনার কাছে যাই। আ ভাই, আপনারা আলেমরা তো আ যখন আ আমরা দেখি বিভিন্ন YouTube, Facebook এ আপনাদের অনেকের বক্তব্য দেখি। আ আজকে মনে হয় একটু সরাসরি বলি, হ্যাঁ? একটু কিছু কষ্টের কথা। আপনাদের মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, উনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। হুম? যেই ধমক উনি দেন। জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন। এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি ভাই এ আরেকটু স্টেজ ইলিয়াস ভাই আরেকটু মানে নমনীয় হব? শালীনতার সাথে আরেকটু বললেন। নমনীয় হব? মানে মানে বলেন, ঠিক আছে, মানে কথা যেগুলো আমরা তো থামাবো না আপনাকে, কিন্তু আচ্ছা, আরেকটু নমনীয় হয়ে বলি। মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন, মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, একান্তে সময় কাটাতে গিয়েছিলেন। তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা-টরা খেলেন, তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো, কেন বললাম জানেন? কথাগুলো কেন বলছি? কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত। যারা উনাকে নিজের, আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন সেখানে পানির স্বল্পতা, গোসল করার, উজু করার জন্য অ্যা পানি পাওয়া যায় না। অনেকের গোসলের পানি, ২-৩ জনের পানি উনাকে দিয়ে দিয়েছেন। বাড়ির থেকে একটু খাবার গিয়েছে, সেই খাবার হুজুরকে দিয়েছেন। এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই। যদি মনে রাখতো, আপনাদের এই আলেমরা যদি, আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন, হেলিকপ্টারে চড়ে, চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান, আপনারা যদি মনে রাখতেন, আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না। আপনারা যদি বলেন 99% এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে। এখন সবাই আছে
কে কোন দলের সাথে মিশবে, কোন দল থেকে কয়টা আসন নিবে, এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, ছালা আবারও সবাই হারাবেন। এই দেশে জুমার খুতবা দিতে পারেন নাই, একটু মনে রাইখেন। তো আপনি আমাকে সংযত হতে বলেছেন, আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন। না ভাই, আসলে আমি আমি তো আপনার কথা তো আমি আটকাইতে আপনি পারবো না কারেক্ট। বা হুজুর আপনি জি, কারেক্ট, আপনি কারেক্ট। আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে। আমি ওইটাই ঠিক। কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন, ভাই আমি যে পরিমাণে তদবির এইটার জন্য করেছি, এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত ৫০ কোটি টাকার মালিক থাকতাম। বাস্তব। আমি সাক্ষী এটা। আমিও জানি। অন্তত ৫০ কোটি টাকা। আমি যেই রাষ্ট্রের যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছি আপনাদের বিভিন্ন জনকে, বিভিন্ন জনের জামিনের ব্যাপারে। অনেকের জামিন হইতো না। আমি ইলিয়াস হোসাইন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না। করানো হয়েছে, জামিন হয়েছে। কোন বলেন আপনারা জানেন, বলেন কারো কাছ থেকে কোন টাকা পয়সা নিয়েছি, চেয়েছি? পকেট থেকে দিয়েছি আমি। নুরুল ভাইকে জিজ্ঞেস করেন, আমার পকেট থেকে লক্ষ, লক্ষ টাকা দিয়েছি আমি। আমি গরিব মানুষ। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছি। এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই, বলার বিষয়ও না। কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি? আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জ্বলে। মানে জেলখানায় আছে। বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম, এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো, আপনারা কেউ যদি এ এই মানে না করতেন, তাইলে এই এগুলিতে যাইতাম না। এখন খারাপ লাগে, আমার খারাপ লাগে। এখন কি করব? অনেক মানুষ, এই যে আপনারা ৩ জন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না? আমি যেখানে বসে আছি, এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন। ভাই আলেমদেরকে আপনি আপনার YouTube চ্যানেলে আইনা খায়া ফেলবে। আরে ভাই আমি দুনিয়ায় ১ সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে। কত এসব বিপদ আল্লাহ কত বিপদ দিয়েছেন, আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন। তো এগুলো নিয়ে কেয়ারও করি না। কিন্তু কথা হইলো যে আপনি আলেম, আপনার আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন। আপনার ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক। যদি সত্যি হয় আমি যেকোনো জঙ্গিবাদের বিরুদ্ধে। কেউ যদি আসলেই জঙ্গি হয়ে থাকে তার বিচার করেন। এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বলল, ভাই নতি হারিয়ে গিয়েছে সেজন্য সে জেলে। এই যে ফেনীর ঘটনা, এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা হয়ে যাবে। প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে, উনাকে বলা লাগে, উনাকে কেন বলা লাগবে কেন রে ভাই? আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন। জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন। জীবনে আপনি জাজ হইতে পারতেন। যেই জায়গায় আপনারা আছেন, ভুলে গেলেন। তো এইজন্য খারাপ লাগে ভাই। কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি, এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যাই নাই। ভাই ৫ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে, "স্যার আপনি এই লোকগুলিরে ছেড়ে দেন।" আরে যেই কন্ডিশনে বলেন, যে ভাই বললেন, "যেকোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন, দেশে যাইতে পারবে না, এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না, এই হাসপাতালে ভর্তি হইতে পারবে না, যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয়, এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তারে। কোনো সমস্যা নাই। মুচলেকা লাগবে, কারোরে আপনি আটক রেখে করবেন, সমস্যা নাই, করেন। যেকোনো পদ্ধতিতে জামিন দেন।" মামলাই উঠায় না, জামিন তো বহু দূরের কথা। এইভাবে চলছে এই দেশ। তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে। আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. صدق الله مولانا العظيم. প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আহ আরো ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি যে আপনি আমাদেরকে কথা বলবার জন্য ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য। আমার ২ আজকের অতিথি মেহমান তাদেরকেও অভিনন্দন। আহ আমার ভাই আসিফ আদনান এবং আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম সাহেব ওনাকেও, যারা দর্শকবৃন্দ আছেন দেখতেছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ। দেখুন, আসলে বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, কষ্টের বিষয় যে আজকে ৫ই আগস্টের পরেও আপনার আসিফ আদনান কিংবা আবরার ভাইয়ের মতো ব্যক্তিদেরকে আজকে আহ, মামলায় জড়ানো হচ্ছে। মানে এই মানুষগুলো কারা? আমি যদি বলি এই মানুষগুলো কারা, বাংলাদেশে আলেম
বা ইসলামপন্থীদের মধ্যে একেবারে কয়েকটা হাতে গোনা কয়েকটা নাম বললে যে মানুষগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রাণপণ রাজপথে লড়াই করেছে, একেবারে সামনের সারিতে ছিল যারা, এবং আওয়ামী লীগের হিট লিস্টে ছিল যারা, এই সমস্ত মানুষগুলোর মধ্যে এই দুইজন মানুষ অন্যতম। আরেকজনও যিনি আছেন যার নামে মামলা দেওয়া হয়েছে, জাকারিয়া মাসুদ ভাই সম্ভবত, তো উনিও সরকার বিরোধী লোক, আওয়ামী বিরোধী লোক। কিন্তু আসিফ আদনান ভাই এবং আবরার ভাইয়ের কথা আমি একেবারে সুনির্দিষ্ট বলতে পারি যে আসিফ আদনান ভাই এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে ছিলেন। হ্যাঁ, এরপরে আবরার ভাই স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন এই মানুষগুলো। তো এই মানুষগুলো এখন 2025 সালে 5ই আগস্টের পরে জঙ্গিবাদী মামলা, কি আশ্চর্য কথাবার্তা। মানে একটা বিষয় দেখেন, মানে এদেশে জঙ্গিবাদ এই টার্ম বা এই ট্যাগটা দিয়া আপনার এক ধরনের নেম কিলিং যেটাকে বলে, মানে নির্দ্বিধায় হত্যা করতে পারো, নির্দ্বিধায় তুমি জেলে পড়তে পারো, মানে এই ট্যাগটা দিতে পারলেই সহজেই একজনকে কাবু করা যায়। কাউকে যদি থামাইতে হয় এই ট্যাগ দিয়ে দাও। এই যে হাসিনা কিংবা রয়ের যে প্ল্যানিং, এখনো সেই একই প্ল্যানিং রয়ে গেছে। এটার কারণও বলি আমি, আপনি এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, সিটিটিসি বলেন, এটিইউ বলেন, ওই যে সেট ছিল হাসিনা আমলে, রয়ের যে সেট এটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙে নাই, এখনো কিন্তু সেই সেট রয়ে গেছে। সেই সেট থাকার কারণে দেখা যাচ্ছে যাকে মন চাচ্ছে জঙ্গি বলে দিচ্ছে। এই রিসেন্ট কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে দাবি, ওই দিন আসিফ আদনান ভাই, আমি নিজের চোখে দেখছি, এই মানুষটা আমাকে ফোন করেছেন, আমি নিজেও গিয়েছি ঢাকায়। আপনার কি পরিমাণ তীব্র গরম ছিল ওই দিন, ওই তীব্র গরমের মধ্যে ফ্লোরের মধ্যে পা রাখা যায় না, এমন অবস্থা যে জুতা সহ হাঁটতে গেলেও কষ্ট হয়, এত গরম। এবং এই আপনার রাস্তাটা এত উত্তপ্ত ছিল, সেই রাস্তার মধ্যে এই শরীর সুন্দর মানুষ এবং মানে ওনারা তো আর গরম সহ্য করে গ্রামের মানুষের মতো কাজকর্ম করে অভ্যস্ত না। আমি গিয়ে দেখলাম যে গ্রামে ভিজে গেছে আসিফ আদনান ভাই, পড়ে আছে রাস্তার মধ্যে, চিৎকার করতেছে ব্যান ব্যান আওয়ামী লীগ, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। এই অবস্থা, এবং কি যেই মানুষটা আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে, আমি আমি আমার নিজের কথা বলতেছি না, এটা হয়তো আলহামদুলিল্লাহ সবাই জানে। হাসনাত আব্দুল্লাহ নিজেও ফোন করেছেন, আমি ওনার সাথে দেখা করেছি, গিয়েছি, এরা স্বীকার করে যে হুজুর আপনি মাশাল্লাহ অনেক সরকারের বিরুদ্ধে অনেক জুলুমের শিকার হয়েছেন, আন্দোলন করেছেন, আমাদের সাথে ছিলেন। তো আমরা যেই মানুষগুলো এই অবস্থায় ছিলাম, আজকে সেই মানুষগুলো আওয়ামী লীগ চলে গেল, কিন্তু আবার জঙ্গি মামলা। আল্লাহ না করুক আগামীকালকে আরো 2-4 জন আলেমের নামে, 10 জন আলেমের নামে যে জঙ্গিবাদী মামলা হবে না, এটার গ্যারান্টি কি? মানে এই খেলাটা, এই হাসিনা রেজিমের খেলাটা আজকে 5ই আগস্ট চলে যাওয়ার 1 বছর পরে, প্রায় 1 বছর পরে আবারও আমাদেরকে দেখতে হচ্ছে। আর কিছু কিছু বিষয় না বললেই না ভাই, আমাদের দেশে কিছু কিছু আলেম আছে বুঝছেন, এরা আল্লাহ মাফ করুক, অন্য কেউ বিপদে পড়লে বা ঝামেলায় পড়লে আল্লাহ মাফ করুক এদেরকে আলেম বলতেও ভুল হয়, এরা খুশি হয়। আর ভিন্ন অঙ্গনের, মানে তার মতাদর্শী না, একটু ভিন্ন মতাদর্শী, জিহাদকে ভালোবাসে, আল্লাহর পথে দিনকে বিজয়ী করার কথা বলে, দিন প্রতিষ্ঠার কথা বলে, এই সমস্ত মানুষগুলোকে আর আপনার অ্যাভয়েড করে চলে। এমনকি তার মতাদর্শের না হওয়ার কারণে, মানে মনে করেন তার দলের না হওয়ার কারণে সে সেও খুশি। আমি আমার কথাই বলি, আল্লাহ মাফ করুক, আজকে যারা আসিফ আদনান কিংবা রেজাউল করিম আবরার ভাই জঙ্গি মামলা হয়েছে এই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না, তাদেরকে স্মরণ করিয়ে দেই। আমি ছোট মানুষ রফিকুল ইসলাম, 2021 সালের মার্চ মাসের 28 তারিখ মোদি বিরোধী আন্দোলনে অ্যারেস্ট হয়েছিলাম। আমাকে 4 ঘন্টা মতিঝিল থানায় এবং পল্টন থানায় আটকে রেখে 4 ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয়। এর ঠিক আপনার 8 দিন পর, মানে 1 সপ্তাহ পর, আবারও 6 এপ্রিল আমার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে যায় র্যাব। মানে 1 সপ্তাহ ব্যবধানে 2 বার আমাকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ আমলে। এবং কি
এদেশে অনেক বড় শায়েক মাশায়েক, হেফাজতের অনেক বড় নেতা, জামাতের অনেক বড় নেতা বা এই সময় অনেক নেতা ছিল, তাদের মধ্যে আলেমদের মধ্যে প্রথম গ্রেফতার হয়েছিলাম আমি। তো আমি যখন গ্রেফতার হই, আমার এখনো স্পষ্ট মনে আছে, গাছড়া থানায় একজন সম্ভবত গোয়েন্দা সংস্থার কোনো কর্মকর্তা হবে, সে বলতেছিল, হুজুর বলেন তো আপনাকে সর্বপ্রথম কেন গ্রেফতার করা হয়েছে। আমার তখন মানে একেবারে কোট করতেছি, আমার এখন স্পষ্ট মনে আছে। আমি বলছি যে মানে কেন বলেন তো, মানে আমিও কৌতূহলী বশত জবাব দিলাম, আমি জানতাম ওরা কি বলবে। বলতেছে, হুজুর আপনাকে দইরা আমরা একটু টাচ করতেছি, আপনাকে দইরা টাচ করে দেখতেছি যে হুজুররা কি বলে। যদি হুজুররা ওয়াল্লাহি, মানে একেবারে আল্লাহ মাফ করুক, আমার কথা বিশ্বাস করবে জানি, আপনারাও বিশ্বাস করবেন বা যারা শুনতেছে অডিয়েন্স, দর্শক শ্রোতাও, একেবারে আমি মসজিদের মধ্যে লাইভে আছি, মসজিদে বসে, আমার মাদ্রাসা মসজিদে, মানে ওই কথাটা ওই গোয়েন্দা সংস্থার লোক বলেছিল যে হুজুর আপনাকে ধরে আমরা টাচ করছি, যদি বুঝি যে তেমন কোনো ইয়া হচ্ছে না, তাইলে আমরা সবাইকে ধরব। একেবারে মানে 10 দিনের মধ্যে, একেবারে দ্রুত সময়ের মধ্যেই হেফাজতের সাংগঠনিক সম্পাদক আইজুল হক ইসলামাবাদী ভাই, এরপরে মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, মুফতি মনির হোসেন কাসিমি, মৌলানা মামুনুল হক সাহেব, মুফতি মনির হোসেন কাসিমি, মুফতি আমির হামজা হুজুর, আরো যত আলেম উলামা আছে, একেবারে আমাকে কথাটা বলা আর 2-4 দিন পর থেকে আবার আমাকে দেখায়, প্রতিদিন 1-2 জন করে ধরে আর আমারে টিভির সামনে নিয়ে আমারে বসে বসে দেখায় যে এই যে দেখেন আজকে আরো 2টারে ধরছি। বলছিলাম না যে আপনারা দুইটা একটা বাস্তবতা হলো, যারা মনে করে যে এই আসিফ আদনান কিংবা রফিকুল ইসলাম মাদানি, হারুন ইজহার, মাহমুদ হাসান গুনবি বা এই জাতীয় যারা কিনা দাওয়া জিহাদের পক্ষে কথা বলে, হ্যাঁ, তো এদেরকে কোনো কিছু করে ফেললে যারা, আল্লাহ মাফ করুক, যে সমস্ত লোক খুশি হয়, সেই সমস্ত লোক মনে করে যে তাদেরকে ধরবে না। আরে ভাই, আমরা আমেরিকা বলেন, ভারত বলেন, এই পশ্চিমারা কিংবা ভারতের শত্রু আসিফ আদনান কিংবা রেজাউল করিম আবরার না। এই পশ্চিমারা এবং এই ভারতের শত্রু হলো ইসলাম, এই দাড়ি টুপি, এই ইসলামী মূল্যবোধ, এই ইসলামী শরিয়া, এটা হলো তাদের একটা বিরাট বড় শত্রু। এটা তাদের এজেন্ডা যে আমরা প্রথমে জঙ্গিবাদ বলে ধরবো, তারপরে মৌলবাদ বলে ধরবো, তারপরে রাজাকার বলে ধরবো, একটার পর একটা ট্যাগিং দিব আর এই ইসলামপন্থীদেরকে ধরবো। এটা তাদের প্ল্যানিং। এবং আমি যখন রিমান্ডে ছিলাম, এই কথাগুলো আমি আবারও বলছি, আমাকে ঠিক এইভাবেই বলা হয়েছে যে হুজুর আপনাকে টাচ করছি দইরা, হালতটা দেখতেছি দেশের পরিস্থিতি কি হয়, যদি উত্তপ্ত হয়ে যায় আপনাকে ছেড়ে দিব, আর যদি না হয় তাহলে আরো হুজুরদেরকে ধরে নিয়ে আসবো। তো বাস্তবতা সেটাই হয়েছে। আজকে রেজাউল করিম আবরার ভাই, আজকে আসিফ আদনান ভাই, তারা মামলার শিকার হয়েছে। ভাই আমি না বলে পারতেছি না, কষ্টের কথাগুলো একটু বলেই ফেলি। আজকে আমাকে যেদিন গ্রেফতার করা হয়, হেফাজতের একটা মিটিং হচ্ছে, নুরুল ইসলাম জিহাদি সাহেব রহমাতুল্লাহ আলী, সাবেক হেফাজতের আপনার মহাসচিব, উনার মাদ্রাসা তালতলা, খিলগাঁও তালতলা মাদ্রাসায় একটা মিটিং হইতেছে হেফাজতের। মানে আসিফ আদনান ভাই, আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম, ইলিয়াস ভাই, আপনাদের সবাইকে একটু আমি আমার দিকে করতেছি, কথা শোনা যাচ্ছে কিনা। মানে এটা একেবারে খুবই সেন্সিটিভ এবং আমি এই কথাটা কখনো বলি নাই, আজকে বলতেছি। আমি কলিজা ফাইটা গেছিল ওই দিন এই কথা শুই না। আমি তখন গ্রেফতার অবস্থায় আছি, তো ওখানে নুরুল ইসলাম জিহাদি সাহেব আছেন, আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমি সাহেব হুজুর আছেন, আরো অনেক আলেম উলামা সেখানে ছিলেন। তো আমি যখন গ্রেফতার হয়েছি, ওই খবরটা সাথে সাথে ওই মজমায় পৌঁছাইছি। ওই মজমায় যারা এখানে ছিলেন, হেফাজতের মহাসচিব, হেফাজতের অর্থ সম্পাদক আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমির দামাত বারকাতুহুম, বাড়িদারা মাদ্রাসার মুতামি, এরপরে আরেকজন ছিলেন। তো এখানে হেফাজতের একজন নেতা, নাইবে আমির, মানে নামটা বলতে চাচ্ছি না, উনি সরাসরি বলতেছে, হ্যাঁ বেশি বাইরে গেছিল পোলাটা, বেশি লাফালাফি করে, হয়েছে না এখন, মানে ঠিক এই কথাটা বলছে। এবং একাধিক সাক্ষ্য প্রমাণ, আমি ওই মসজিদে থাকা একাধিক সাক্ষীর মুখে এই কথাটা শুনছি। কোথায় শুনছি? যখন আলেম ওলামারা গ্রেফতার হয়ে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই সময় শুনে ফেলছি। এবং তখন আলহামদুলিল্লাহ উস্তাদ ছাত্রের ভালোবাসা, সেটাই মুফতি মনির হোসেন কাসিমি সাহেব ওনাকে থামাই দিছিলেন, ওই লোকটাকে থামাই দিছিলেন, হেফাজতের ওই নাইবে আমিরকে, যে আপনি এটা কি বলেন,
সে ছোট মানুষ, শাসন করলে বিচার করলে আমরা করব, যা বলার আমরা বলবো। তখন মুফতি মনির হোসেন কাসিমি সাহেব হুজুর হেফাজতের মহাসচিবকে বললেন যে আপনি একটু গাজীপুর, যেহেতু রফিক কায়না রাখছে, গাজীপুর কোর্টে আমাদের হেফাজতের নেতা কর্মীদেরকে একটু পাঠান। ভাই আল্লাহর কি কুদরত, যেই নাইবে আমির আমাকে এই কথাটা বলছিল, মানে 20 দিন যাইতে পারে নাই, আল্লাহর কুদরতে তিনিও জেলখানায়, মানে তারও ধরছে। পরবর্তীতে আমি ওনাকে দেখে দেখে হাসতাম, আর যারা সেখানে মজলিসে ছিল তাদেরকে বলতাম, দেখেন আল্লাহর ফাইসালাটা। উনি গোয়েন্দা সংস্থার সাথে ডিল করে চলতো, উনি তাদের সাথে মানে খুব ভালো সম্পর্ক রাখতো, এনএসআই বা বিভিন্ন সংস্থার সাথে। হ্যাঁ, আর আমাদেরকে দেখতে পারতো না, আমরা যারা সরকার বিরুদ্ধে আন্দোলন করতাম, কথা বলতাম, তাদেরকে দেখতে পারতো না। বিশেষ একটা কারণও আছে, আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ, অযোগ্য মানুষ। অনেক বড় যোগ্য আলেম বা অনেক বড় শাইখুল হাদিস বা অনেক বড় কোনো বিশারদ না, কিন্তু আমি ছোট মানুষ হওয়ার পরেও আমাকে দেশের এত মানুষ ভালোবাসে, এত মানুষ আমার প্রোগ্রামে আসে, এইগুলো অনেকের কাছে এটা একটা ভাই বাস্তবতা বলি, আল্লাহ মাফ করুক, এটা অনেকের কাছে একটা হিংসার কারণ। মানে অনেক হুজুরদের দেখছি আমি বক্তব্যে গেলে, ভাইরা আমি তো কাউকে বলি না, শ্রোতারা জজবা দেখায় লাপায়া উঠে কিংবা স্লোগান ধরে। তো ওই হিংসুক যেই হুজুর কয়েকটা আছে, এরা দেখা যায় খুব রাগান্বিত হয়। তো এই লোকগুলোর মধ্যে একজন ছিলেন এই নাইবে আমির। তো ভাই কথাটা আমি বলতাম না যে ওই লোকগুলো আমাকে গ্রেফতার করার পর খুশি হয়েছে এক দুইজন, যে কি বেশি বাড়াবাড়ি করে, পোলাটা বেশি লাফালাফি করে। পরবর্তীতে আমাকে কারাগারে গিয়ে বলতেছে যে হ্যাঁ তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রীর সাথে? আমারে গিয়া মানে বাইরে তো দালালি করছেই, এরপরে আমাকে ধরছে, খুশি হয়েছে, জেলখানায় গিয়ে আমার প্রশ্ন করতেছে, হ্যাঁ তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রী? আমি বলছি, আমি আল্লাহ মাফ করুক, আমি সরাসরি যেটা বলছি ওনাদেরকে এটাই বলি, আমি বলছি আমি কি আপনারা বলছি কসুর প্রধানমন্ত্রী? কয় না। আমি কাকে বলছি? এই শেখ হাসিনাকে বলছি, যে আলেমদেরকে জেলখানায় দিতেছে, যে আলেমদেরকে মারতেছে, যে হেফাজতের শাপলা চত্বরে অগণিত ছাত্রদেরকে হত্যা করছে, যে বুটবিহীন নিশিরাতের বুটে নির্বাচিত হয়েছে, তারই কসুর প্রধানমন্ত্রী বললে আপনার গায়ে লাগে কেন? আমার কিন্তু ভাই এই জন্য মানে এই তথাকথিত মুরব্বী গুলো আমার দেখতে পারে না। মানে আমি এই যে চটাং চটাং একেবারে মুখের উপর কথা বলে ফেলি, তো দালালি বাটপারি আমার সামনে চলে না। তো মানে সব তো মানে আল্লাহ মাফ করুক, অধিকাংশ হলো অমুক দল তমুক দলের মুরব্বী, ইসলামিক দল, বেশিরভাগ মুরব্বী আল্লাহ মাফ করুক আমাদের দেশে হালত বলি, বেশিরভাগ হলো দালাল আর বাটপার, বেশিরভাগ মানে আকসার, মানে অল্প সংখ্যক মুষ্টিময় মুরব্বী হাতে গোনা আছে যারা কিনা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কারোর সাথে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের কয়েকজন আছে যারা কিনা কখনো আপোষ করেন নাই। এছাড়া বেশিরভাগ মানে এদের নাম বললে লিস্ট অনেক লম্বা হবে। মানে কথাটা অনেকটা এরকম যে লোম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না, লোম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না। এখন হুজুর আপনারে জিজ্ঞেস করি শেষ প্রশ্নটা, সেটা হচ্ছে যে মানে করণীয় কি? আপনারা আলেমরা যদি এইভাবে ধরেন, আগে আপনি ভাই যেটা আমি বললেন, আপনারে আসতেছিলাম, ধরার 10 আমি দিনের আমি মাথায় আসতেছি তাকে ধরে নিয়ে ইলিয়াস গিয়েছে। ভাই, এখন আজকে আমি আসিফ আসতেছি। আদনানকে মনে করেন ধরল। ধরার পরে আপনাদের মানে এই যে উনার বিরুদ্ধে মামলাটা হলো, এটা নিয়ে যদি আপনারা অ্যাকশনে না যান, কালকে তো আপনাদের বিরুদ্ধেও সেই একই হ্যাঁ হ্যাঁ, আমার নামে যদি এপ্লাই আগামী করে। দিনে আল্লাহ মাফ করুক আমার নামে মামলা হবে। হুম। আল্লাহ যদি না করে, আল্লাহ না করুন, আসিফ আদনান ভাইকে অ্যারেস্ট করে। আপনি দেখেন একটা খুব একেবারে পয়েন্ট আকারে অ্যারেস্ট করা তো আপনি বউ করে ভাই। অ্যারেস্ট করা তো এইসব স্বপ্ন দেখে লাভ নাই। কিন্তু কথা হলো এই যে মামলার ভিতরে যে নাম এইটা করা, এই যে সে একই ধরনের ষড়যন্ত্র, মানে এইটার করার পরে যদি নাকি মনে করেন আপনারা চুপ থাকেন, তাহলে তো এইভাবে আপনাদেরকে সবাইকে জড়াইতে থাকবে। এবার কনফার্ম কনফার্ম। তো ভাই আমি ইলিয়াস ভাই আমি একটু শেষ করি, জি, সেটা হলো জি। আসিফ ভাইয়ের বিষয়টা বলি। আসিফ ভাইয়ের মানে প্রথমত হলো মামলাটা দেওয়ার কারণটা ভাই তো একটা ব্যাখ্যা করছেন, আমি বলি। মানে আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ এবং আবরার ভাইয়ের মামলা দেওয়ার কারণ একটু ভিন্ন। আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ হলো আসিফ ভাই এমন কিছু বই লিখছেন, মাশাল্লাহ, আমি কারাগারে গিয়া আগে পড়ার সুযোগ হয় নাই। হ্যাঁ, তো আমি কারাগারে যাওয়ার পরে মানে আসিফ ভাইয়ের কিছু বই পড়ার সুযোগ হয়েছে। তো এই মানুষটা মাশাল্লাহ এই অল্প বয়সেই খুব ভালো লিখেন, এবং যে লেখাগুলো আমরা যে জায়গায় পৌঁছাইতে পারবো না, মনে করেন কৌমি আলেমরা বা জামাত ইসলামের আলেম বলেন বা উলামায়ে কেরাম যেই জায়গাটায় কথাগুলো পৌঁছাইতে পারবেন না, ইসলামের মৌলিক কথাগুলো, দ্বীনের মৌলিক বিষয়গুলো,
সেই জায়গায় আসিফ আদনান ভাইয়ের মতো ব্যক্তিরা কলেজ ভার্সিটি বা ওই শ্রেণীটার কাছে ইসলামের দিনের কথাগুলো পৌঁছে দিচ্ছেন। এবং আপনি দেখবেন আসিফ ভাইয়ের বেশিরভাগ শ্রোতা কিংবা বেশিরভাগ ভক্ত বলেন বা উনাকে যারা ফলো করে বেশিরভাগ হলো কলেজ ভার্সিটির ছেলেরা। শিক্ষিত কারণ লোকজন, উনি, শিক্ষিত শ্রেণী। হ্যাঁ হ্যাঁ, এই জন্য উনি কিন্তু মানে দিনের মৌলিক বিষয়গুলো বলেন, শরিয়ার কথা বলেন, খিলাফার কথা বলেন, ইসলামী শাসন ব্যবস্থার কথা বলেন। এই কথাগুলো বলার কারণে উনার দিকে ভারত বলেন বা ওই পশ্চিমা বলেন বা বাংলাদেশেও যারা এই তথাকথিত জঙ্গিবাদ বিরোধী কাজ করে, নাউজুবিল্লাহ, তথাকথিত বললাম এই জন্য যে দেখবেন কিছুদিন পর পরই জঙ্গিবাদ নিয়ে অনেকেই অনেক ধরনের বক্তব্য দেয়। আপনাকে রিসেন্ট একটা বক্তব্য শোনাই একটু, আপনি দেখছেন কিনা। জামাতে ইসলামীর একজন উল্লেখযোগ্য নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি জামাতের মহাসমাবেশে বক্তৃতা দিয়ে গিয়ে বলতেছেন বাংলাদেশে কোনো ধর্মীয় বা রাজনৈতিক জঙ্গিবাদ মাথা ছাড়া দিতে পারবে না। কথাটা একটু খেয়াল করেন। বাংলাদেশে কোনো ধর্মীয় বা রাজনৈতিক জঙ্গিবাদ মাথা ছাড়া দিতে পারবে না। ভাই আপনার জঙ্গিবাদ নিয়ে এত মাথা ব্যথা, বাংলাদেশে জঙ্গিটা কোথায়? আসিফ আদনান ভাই জঙ্গি? ইসলামের মৌলিক কথাগুলো, শরিয়া, খিলাফা, উম্মার চেতনার কথা, উম্মার দরদের কথা, ফিলিস্তিনের কথা, গাজার কথা, এগুলো বলার কারণে সেকুলারিজম কিংবা মানুষ আজকে আহ, ইসলাম বিরোধী কাজে জড়ায় যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কথা বলতেছে। এই জন্য আপনি মানে জঙ্গিবাদ বলবে পশ্চিমারা কিংবা ভারত, আপনিও সেটার সাথে তাল মেলাবেন? সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার উদ্দেশ্যে বলি আপনার আজকের লাইভের মাধ্যমে ভাই, যে এই শব্দগুলো, এগুলো হলো পশ্চিমা এবং ভারতের রয়ের খাওয়ায়া দেওয়া শব্দ। এদেশে এগুলো গিলাইতে পারলে, এগুলো যে সমস্ত দল গিলে তাদেরকে ওরা খুব সম্মান দেয়, ওদের সাথে খুব ভালো সম্পর্ক রাখে। তো আপনারা তো ইসলামিক দলের প্রতিনিধিত্ব করেন, তো আপনারা যদি এই ধরনের শব্দগুলো ইউজ করেন, ইসলামপন্থীদের ধর্মীয় কিংবা রাজনৈতিক জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না। বাংলাদেশে হোলি আর্টিজানের যে ঘটনা ঘটছে, হোলি আর্টিজানের কথা যদি বলি, হোলি না, হুজুর, আর্টিজানের যে আমরা এই ঘটনা সব জানি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আলেমদের মানে করণীয় কি হবে? আলেমরা কি ওই খালি মুরগির মাংস-টাংস দিয়া ভাত খাবে আর হেলিকপ্টারে চড়ে হাদিয়া-টাদিয়া নিবে এগুলি করবে, নাকি এইটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা আছে? মাথা ব্যথা তো অবশ্যই আছে ভাই। তো রেজাউল করিম আবরার ভাইয়েরটা বলি, আসিফ আদনান ভাইয়েরটা শেষ। যে রেজাউল করিম আবরার ভাইয়ের মামলা দেওয়ার আমি যতটুকু কারণ মনে করি, হেফাজতে ইসলাম ৩ ভাই, মে। আমরা আর আলোচনা এক দীর্ঘ মিনিট করি ভাই, না। এক আমি মিনিট শেষ না, করে না। দিচ্ছি ইলিয়াস আচ্ছা, ভাই, জি। এক মিনিট। রেজাউল করিম আবরার ভাই ওই সমাবেশে কারাগারে কিছু ভাই যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করার জন্য বক্তব্য দিয়েছিলেন। হেফাজতের যে কয়জন বক্তব্য দিয়েছিলেন ভালো লাগছিল আমার বক্তব্য, তার মধ্যে রেজাউল করিম আবরার ভাইয়ের বক্তব্যটা ভালো লেগেছিল। হুম। উনি সুস্পষ্ট বলেছিলেন যে যারা বন্দী আছে, যারা কিনা এদেশে ইসলামের পক্ষে কথা বলতে গিয়া সাতেনদের বিরুদ্ধে, আল্লাহ নবীর দুশ্মনদের বিরুদ্ধে কথা বলতে গিয়া বন্দী আছেন, তাদেরকে মুক্ত করতে হবে, এই সরকারকে অবশ্যই মুক্তি দিতে হবে। সেই কথাগুলো বলবার কারণেও আমার মনে হয় ওনার নামে এই মামলাটা দিয়ে থাকতে পারে। মানে এখন কথা আপনারা হলো, এই যে এত মানুষ এত দাবি নিয়ে আসে, আনসাররা দাবি নিয়ে আসে, রিক্সা চালকরা দাবি নিয়ে আসে, শিক্ষকরা দাবি নিয়ে আসে, নানান ধরনের দাবি দাওয়া নিয়ে আসলো। মানে আপনাদের আলেমদের মধ্যে থেকে তো আজ পর্যন্ত এরকম কোনো একটা সমাবেশও করা হয় নাই যে আমাদের এই লোকগুলো আছে এদেরকে ছাড়তে হবে। আপনারা করেন নাই তো কোনো কিছু। তো আপনাদের তো ধরবেই। হ্যাঁ, যাই হোক। ইলিয়াস ভাই আমি শেষ করে দিচ্ছি, আমি জাস্ট এই কথাটা বলি। আলহামদুলিল্লাহ আমি ভাই যতগুলো সমাবেশে সুযোগ পেয়েছি সব জায়গায় আমি এই বন্দি ভাইদের মুক্তির কথা বলার চেষ্টা করেছি। এমনকি যশোরে যে দিনের সবচেয়ে বড় প্রোগ্রাম, ওই প্রোগ্রামে পর্যন্ত আমি আমার এই ভাইদের মুক্তির কথা বলেছি। এই ভাইরা, আমি যে সাক্ষী, আপনি যে কথাটা বলেছেন মামুনুল হক সাহেব কিংবা আমি, আমাদেরকে এই সমস্ত বন্দিরা পানি, খাবার, আরো কত কিছু দেওয়ার চেষ্টা করতেন, খেদমত করার চেষ্টা করতেন। মানে এরা আমাদের সমস্ত জরুরত, প্রয়োজনীয়তা, আমরা যখন কারাগারে গিয়ে মোবাইলে কথা বলতে পারতাম না, এই মামুনুল হক সাহেব হুজুর বা এই যারা আছেন, আমরা কথা বলতে পারতাম না, এই ভাইগুলো আমাদের জন্য ফোনের ব্যবস্থা করতেন, বিভিন্ন সিস্টেমে জি, ফোনের ব্যবস্থা করতেন। জি, তো আজকে ধন্যবাদ। আমরা আসলে এইটা যদি বলেন আপনি, এটার জন্য আমরা দায়ী। আমি নিজেকে মনে করি, আমি যতটুকুই বলি আমি নিজে তবুও নিজেকে দায়ী মনে করি। আল্লাহর কাছে আমরা ক্ষমা পাবো কিনা, আল্লাহ পাক আমাদেরকে আসলে মাফ করবেন কিনা এটা জানি না। তবে শেষ কথা হলো, আসিফ আদনান ভাই কিংবা আবরার ভাইয়ের মামলার বিষয়টা নিয়ে বলি যে ইনশাআল্লাহ আমরা চুপ করে বসে থাকবো না। আমি নিজে বলেছি, আমি ভাইদের সাথে কথা বলেছি, আবরার ভাইয়ের সাথে কথা বলেছি,
যে কোনো ডাক দিলে আগামী শুক্রবার হয়তো আমাদের আরেকটা মিছিল আছে, গত শুক্রবার একটা আন্দোলনের হয়েছে, আগামী শুক্রবারেও ডাক আছে ইনশাল্লাহ। আমি বলবো ইসলামপন্থীদেরকে, এই প্রজন্মকে, যে আপনারা এগিয়ে আসুন। কোন শায়েক কোন দল ডাক দিল না দিল তার চেয়েও বড় ইসলামের জন্য দিনের প্রয়োজনে আপনারা ময়দানে এগিয়ে আসুন ইনশাল্লাহ। আমরা তরুণ প্রজন্ম আপনাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। জি, ইলিয়াস আসিফ ভাই, ভাই। আমি জি, কিছু কথা একটু বলতে চাচ্ছিলাম। জি প্লিজ। জি, আফওয়ান। জি, ভাই, আম এখানে আসলে সবারই অনেক ব্যক্তিগত কষ্ট, মানে অভিজ্ঞতা, ট্রমা অনেক কিছু জড়িত আছে। সবার অনেক মেহনত জড়িত আছে। তো আমি আসলে কয়েকটা কথা একটু ছোট, ছোট পয়েন্ট করে বলি। ১ম বিষয়টা হলো যে ভাই, সামগ্রিকভাবে এই যে জঙ্গিবাদের এই যে নাটকটা বা জঙ্গিবাদের এই ন্যারেটিভটা, ওভারঅল যে ন্যারেটিভটা, এটা আসলে শুধুমাত্র ইসলামপন্থীদের সমস্যা না। আপনার নিশ্চয়ই মনে আছে যে ৫ই মে যখন ওই যে লং মার্চ হচ্ছে, গণভবনের দিকে মিছিল যাচ্ছে, সকালবেলা সবার মোবাইলে এসএমএস আসছে যে আপনারা কেউ প্রিয় নাগরিক বা হ্যাঁ, প্রিয় হ্যাঁ, কিছু, আপনি ঘর থেকে বের হবেন না, বাইরে জঙ্গি হামলা চলছে। ঠিক আছে? এটা হয়েছিল যে ৫ই মে যখন লং মার্চ হচ্ছে তখন। তো ৫ই এই যে আগস্ট। জঙ্গি জি, ৫ই অগাস্টের সময়, সরি, এই যে গণঅভ্যুত্থানের সময়। মানে এখানে বিষয়টা যেটা হয় যে যখন কোনো বাহিনী একটা অস্ত্র কিনে, সে হয়তোবা অস্ত্রটা কিনে একজনের দিকে গুলি করার জন্য। কিন্তু একবার যখন অস্ত্র কেনা হয়ে যায়, সেটা কিন্তু সে একজনের দিকে গুলি করে না, সেটা সবার দিকে চালায়। তো একবার যখন জঙ্গিবাদের এই ন্যারেটিভ দিয়ে তারা মামলা দেওয়া শুরু করবে, ১ম এ এটা হয়তোবা আসিফ আদনানকে দিয়ে শুরু হবে বা রেজাউল করিম আবরারকে দিয়ে শুরু হবে বা জাকারিয়া মাসুদকে দিয়ে শুরু হবে। পরবর্তীতে এটা গিয়ে বিভিন্ন গতানুগতিক রাজনৈতিক দল বলেন, ছাত্র আন্দোলন বলেন, শ্রমিক আন্দোলন বলেন, নারী আন্দোলন বলেন, যেকোনো আন্দোলনে গিয়ে ব্যবহার হবে। এটাই হলো বাস্তবতা, এটাই হয়ে আসছে। এটা আমাদের সামনে, চোখের সামনে প্রমাণ আছে। সো বর্তমানে যে বিষয়টা হচ্ছে, এটা আপাতত হয়তোবা আসিফ আদনানের বিষয় বা জাকারিয়া মাসুদের বিষয় বা রেজাউল করিম আবরারের বিষয়, বাট আলটিমেটলি এটা সব ইসলামপন্থী তো বটেই, বাংলাদেশের সব নাগরিকদের জন্য এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে, যেভাবে আগে হয়েছে, কারণ এটা আমাদের চোখের সামনে চাক্ষুষ প্রমাণ আছে। এটা হলো একটা বিষয়। ২ নম্বর বিষয়টা হলো ভাই, এটা আসলে কেন হচ্ছে, এটার কারণটা হলো যে ৫ই অগাস্ট কোনো বিপ্লব হয় নাই। আমরা বারবার বিপ্লব বিপ্লব বলে নিজেদের মনের মধ্যে একটা মানে আনন্দের একটা, মানে বাচ্চাদের বুঝ দেওয়া কথাবার্তা আছে না, নিজেরা নিজেদেরকে বুঝাইতেছে যে বিপ্লব হয়েছে। এখানে কোনো বিপ্লব হয় নাই এবং রাষ্ট্রের মূল যে চরিত্র এটা বদলায় নাই, এবং রাষ্ট্রের ভেতরে যে ডিপ স্টেট থাকে যেটা, সেটাও আসলে বদলায় নাই। এই কারণেই ১ বছর হওয়ার আগে একদম আগের চিত্রনাট্যে, আগের স্ক্রিপ্টে, আগের কাঠামোতে, আগের ধরনে একই ন্যারেটিভে আমরা কথা দেখতেছি। সো এটা ২ টা কারণে হইতে পারে। একটা হলো ডিপ স্টেট ওইটাই, আগের জিনিস রয়ে গেছে, যেটা রফিক ভাই বললেন যে আগের বিষয়টা যেহেতু রয়ে গেছে, আগের লোকজন রয়ে গেছে, হাসিনার প্রতি অনুগত লোকজন, হাসিনার প্রতি অনুগত অফিসার, অনুগত বাহিনী, এজেন্সি, তারাই হয়তো এটা করছে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে রাষ্ট্রের চরিত্রটা বদলায় নাই। যেমন ধরেন এই ৩ জনের মধ্যে মিল কি, আমাদের যাদের দেয়া হয়েছে তাদের মধ্যে মিল কি? আমাদের মিল হলো যে হ্যাঁ, আমরা ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করি, সবচেয়ে কট্টর বিরোধী বলতে পারেন আমাদেরকে, এবং আমরা বাংলাদেশের যে সেকুলার প্রগতিশীল যে অংশটা আছে, যারা বাঙালি জাতীয়তাবাদের যে শাহবাগী যে বয়ান আছে সেটাকে প্রচার করে, সেটার বিরোধিতা করি। পাশাপাশি আমরা আমেরিকান বা পাশ্চাত্যের যে অপসংস্কৃতি, জাহেলি সংস্কৃতি, সেটার বিরুদ্ধেও বলি। যেমন মনে করেন এলজিবিটি, ট্রান্সজেন্ডার, এই বিষয়গুলোর বিরুদ্ধে বলি। আমরা সবাই মানবাধিকার কমিশনের যে অফিস হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি, সবার আগে করছি। অক্টোবরে যখন প্রতিবাদ হয়েছে, সবার আগে মনে করেন যারা প্রতিবাদ করছে আমি তাদের মধ্যে ছিলাম। সো এমন একটা বিষয় হতে পারে যে মনে করেন এই পরাশক্তি আমেরিকার মতো পাওয়ার যখন রাষ্ট্রকে এসে বলে যে এই বিষয়ে তোমাদের একটু মনোযোগ দেওয়া দরকার, তো ওই কথাই তো পুরা রাষ্ট্রযন্ত্রের ভেতরে অ্যাম্পলিফাইড হয়। তো আমেরিকা এই কথা বলছে, আমেরিকাকে খুশি করতে হবে, ওই জায়গা থেকে মনে করেন কেউ আচ্ছা মামলার মধ্যে নাম ঢুকায় দাও, এই জিনিসও হইতে পারে, আল্লাহ ভালো জানে। বাকি এই জিনিসটা যদি একবার এস্টাবলিশড হয়ে যায়, আজকে এটা আসিফ আদনান হইতে পারে, রেজাউল করিম আবরার হইতে পারে, এটা পরবর্তী থেকে অন্যজন হবে। আর ওলামায়ে কেরামের ব্যাপারে যেটা, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। আম আসলে গত ১৭ বছরের মধ্যে যেই দমন পীড়ন নির্যাতন পুরা দেশের মধ্যে চলছে, পুরা দেশেও আসলে কয়জন কথা বলতে পারছে? সেকুলারদের মধ্যে এই যে বুদ্ধিজীবী যারা ছিল, এত বড় বড় একাডেমিক টকশোতে গিয়ে এত কথা বলে, তারা কি করছে? তারা বরং আওয়ামী লীগের এই দমন পীড়ন, আয়নাঘর সবকিছুর পক্ষে বক্তব্য এই করছেন। সো ওলামায়ে কেরাম সামাজিকভাবেও তাদের কিছু দুর্বলতা রয়ে গেছে। পাশাপাশি মনে করেন গতানুগতিক রাজনীতির জায়গাটা এমন যে এখানে যারা যান তাদের নানা ধরনের মানে কি বলা যায়, মানে মাজুরিয়াত চলে আসে, মানে তাদের জন্য নানা ধরনের অবস্টাকলস কাজ করে, কনস্ট্রেন্টস কাজ করে, এটা হয়তো বা তাদের জন্য আছে। বাকি কথা হলো যে এখন যে সমস্যা, এটা শুধুমাত্র ইসলামপন্থীদের সমস্যা না, আলেমদের সমস্যা না। আমি মনে করি এটা ওভারঅল আমাদের পুরো দেশের জন্য খুব খারাপ একটা ব্যাপার। দেখেন আওয়ামী লীগের যে অলিগার্ড ছিল,
আওয়ামী লীগের যে বড় বড় হাজার হাজার কোটি টাকা যারা দিছে, যারা জুলাই গণহত্যা চলার সময় বলছে যে প্রথমত শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পরও শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পরও শেখ হাসিনার সাথে আছে, এই টাইপের কথাবার্তা যারা বলছে তাদের কাউকে ধরা হয় নাই। যে বড় বড় অফিসার গুলা ছিল বিভিন্ন বাহিনীতে, প্রশাসনে, এদের কয়জনকে বিচারের আওতায় আনা হয়েছে? গুম, খুন, নির্যাতন, আয়নাঘর যা কিছু হয়েছে এগুলোর জন্য কাদেরকে আসলে বিচারের আওতায় আনা হয়েছে? বলার মতো তেমন কিছুই আসলে হয় নাই। মনে করেন আপনাকে দেখাইতেছে বিপ্লব, আপনি বেসিক কোনো সংস্কার আসলে করতে পারেন নাই, এবং এই কারণে আগের যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা ফিরে আসতেছে। এবং টু দ্য এক্সটেন্ট, এটা ইরাজ ভাই আপনি আমার চেয়ে আরো ভালো জানেন এই ব্যাপারে, আপনি অনেক বেশি সোচ্চার, যে আওয়ামী লীগের যে বিচার হওয়ার কথা, আওয়ামী লীগের লোকজন যে নেওয়ার কথা, সেটাও তো হয় নাই। আপনারা জেলের কথা বলতেছেন, জেলে তো এখানে মনে করেন অনেকেই মাদারীপুর ছিলেন, আমি ছিলাম, জেলে তো আওয়ামী লীগের নেতারা ডিভিশন নিয়ে আছে, তার আরাম আয়েশের মধ্যে সেখানে আছে। এটা হলো বাস্তবতা। এবং গোপালগঞ্জে তারা কি করছে আপনারা দেখছেন। সো এগুলা কিন্তু আলটিমেটলি থামানো হইতেছে না, এগুলার ব্যাপারে কোনো কিছু নেওয়া হচ্ছে না, বরং রাষ্ট্র আগের চরিত্রে ফেরত যাচ্ছে এবং এসে প্রথমে সবসময় ইসলামপন্থীদেরই ধরবে, কারণ তাদেরকে ধরা সোজা। কিন্তু আলটিমেটলি ইসলামপন্থীদের জবাই করার পর এই ছুরিটা গিয়ে বাকি সবার উপরে চলবে। সেজন্য আমি বারবার বলবো, দেখেন জঙ্গিবাদের ন্যারেটিভ হলো এমন একটা ন্যারেটিভ, এটা দিয়ে বাংলাদেশে পর্দানুসীন মুসলিম বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে আল্লাহ মাফ করেন, তাদেরকে উলঙ্গ করে ঝুলায় রাখা হয়েছে, টর্চার করা হয়েছে, এগুলো তাদের বক্তব্য। রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে। রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে, মানুষকে প্রচন্ড নির্যাতন করে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার করা হয়েছে। এই ন্যারেটিভ দিয়ে একটা গণ অভ্যুত্থানের সময় মানুষকে বলা, ওটাকে মানে নাকচ করার চেষ্টা করা হয়েছে। কোন লোক বাদ নাই, মনে করেন একদম সেকুলার পার নাস্তিক, তারেও জঙ্গি বলে মারছে, এরকমও ঘটনা ঘটছে। তো সো এটা একটা অস্ত্র যেটা সে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। তো এই জায়গাটাতে সামগ্রিকভাবে আসলে সবার সোচ্চার এবং সতর্ক হওয়াটা খুবই জরুরি। আমি নিজে একটু সংকোচ বোধ করি, যেহেতু আমার নিজের নাম এখানে আছে, বারবার নিজের ব্যাপারে বলতে এই লাগে, বাট বাস্তবতা হলে এটা আসলে সবার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, এটা খালি আমার জন্য ব্যাপারটা। জি, শুক্রিয়া। জি, শুক্রিয়া ভাই। ইউনূস, আপনার সরকারকে আমি একটা জিনিস বলতে চাই, আমরা আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি ফর নাথিং। আমাদের এমন কিছুই চাইও নাই, যদিও এমন কিছুই দেন নাই বা এমন কোনো বক্তব্য আমাদের শুনেন নাই। আমরা যেই মানে মূল যেই সমস্যাটা এই রাষ্ট্রের, সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে এই যে শেখ হাসিনার যে অবস্থা আজকে দেখেন, এই অবস্থার ভেতরে তারা যদি নাকি মনে করে যে সেই শেখ হাসিনা চুরি করেছিল, তার লোকজন চুরি করেছিল, এই জন্যই বোধহয় মানে তারা একমাত্র এই কি বলে শেখ হাসিনাকে এভাবে পালাতে হলো। আমি মনে করি না, একদমই না। এই গত ১৫ বছর শেখ হাসিনা জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে। সব জায়গায় দেখেন, সেই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা, মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডো অফিসার থেকে শুরু করে দেশপ্রেমিক এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে তারা জঙ্গি সাজালো, নানান ওই তাপসের উপরে গ্রেনেড হামলা, সব জায়গাতেই মানে জঙ্গি, সব জায়গায় জঙ্গি। এরপরে কি করলো যে এরা হচ্ছে অমুক হুজুরের সাথে দেখা গিয়েছে। এই জায়গাতেও এই যে আদনান ভাইয়ের যে ঘটনা, আদনান ভাই, আবরার ভাই, এই ওনাদের সবার হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানে গিয়েছিল, তার সাথে ওনার ছবি আছে, এক মিটিংয়ে তারা একটা ছবি ছিল, এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গি। আর এটা তাহলে তো এই মানে শেখ হাসিনা যে পাবলিক সেমিনারের ছবি ভাই, মিটিং এ না, পাবলিক সেমিনারের ছবি, পাবলিক সেমিনার, সেটাই মানে পাবলিক সেমিনারের একটা মিটিং বা কিছু একটা ছবি। এখন সেটার কারণে যদি হয়, তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে, শেখ হাসিনা যেই ব্যক্তিকে সেনাপ্রধান বসিয়ে গেল, শেখ হাসিনা যেই ব্যক্তিকে রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে, আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ নজরুলকে একটু তেল দিয়েই বলেছেন, আসিফ নজরুল স্যার যাতে ওনার উপর আবার না খেপেন। তো আমি তো তেল দিয়ে বলতে পারবো না, কিন্তু আসিফ নজরুল স্যারের মূল যে পিএস, আমরা নাম ধরে বলেছি, সেই শামসুদ্দিন মাসুম, সে ছিল হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পিএস। সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো পর্যন্ত রেখেছে। আসিফ নজরুলের একটা বউ আছে, ৪-৫টা গার্লফ্রেন্ড আছে, প্রচুর টাকা আছে, অনেক কিছু আছে, শুধু সম্মান নাই। আসিফ নজরুল, তুমি রাস্তাঘাটে গেলে কয়দিন পরে জুতা দিয়া থাপড়াবে তোমারে। যখন যেটা বলি ওটা ৬ মাস পরে হইলেও ফলে। এই যে আজকে এনসিপির যে অবস্থা দেখতেছেন না, বলেছিলাম তাদেরকে, তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতাম, বললাম ভাই আপনার রাজনীতি করার দরকার কি? আপনি ৫ই আগস্ট যে আপনার এত বড়, আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো, আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি?
দরকার নাই তো, যেটা করা দরকার সেটা করেন। মানুষ এমনিতেই নির্বাচনের আগে বলতেন আমরা ভোটে দাঁড়াবো, এমনি ভোট দিত আপনারে। সেটা না করে তারা দেখেন জামাতের বিরুদ্ধে বলে, বিএনপির সাথে লাগে, এই করে ওই করে, নানান বিদিকের যে অবস্থা, কোনো আসল কাজে তারা হাতই দেয় নাই। তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে, সেগুলো নিয়ে এখন আর বলি না। কারণ ওই যে বললাম ৫ তারিখে আজকে যে কথাগুলো বলছি, রফিকুল ইসলাম মাদানি, আসিফ আদনান কিংবা আব্দুল্লাহ ইবনে নুরুল ইসলাম, ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন, এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলারও সাহস পায় নাই আগে। তারপরেও কথা বলছি, বলার সুযোগ পাচ্ছি। এইটুক কারণে একটা সম্মান তাদের প্রতি আছে। তো যাই হোক, আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোনো পরিবারের আত্মীয়স্বজন ১৪ গোষ্ঠী, বায়তুল মুকাররমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক। নামও বলতে পারে না। সবাই নানানভাবে চেষ্টা করে। আমি বিএনপি করতাম, আমি আওয়ামী লীগ করতাম। মনে, মনে আওয়ামী লীগ করলেও মনে, মনে বিএনপি করতাম। এই যে তাদের মানে যেই চেষ্টা বিএনপি সাজার কিংবা জামাত, কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা মুজিবুর, সে এখন হাত পাখায় গিয়ে যুক্ত হয়েছে। দাড়ি রেখেছে কয়টা, দাড়ি রেখে এখন তিনি নাকি চরমোনাই করেন। তার ওই ছবি-টবি সব আমি আমার ফেসবুকে দিয়েছি। এই যে বিশাল লানত, এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এইজন্য না। সেটার জন্য যদি হয়, আমার মনে হয় এখন যা হচ্ছে, আগের চাইতে আমার মনে হয় ডাবল হচ্ছে। যদিও খাতগুলো ছোট, গরুর হাট, টেম্পো স্ট্যান্ড এগুলো অনেক কিছু আমরা শুনি। কিন্তু খাত ছোট হইলেও দুর্নীতি কিন্তু ব্যাপক আকারে হচ্ছে। তো সেইটার কারণে হইলে তো আমরা শেখ হাসিনাকে সরানোর দরকার ছিল না। শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ, সেটা হচ্ছে ভারত, একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী যে সরকার ছিল তাদের। সেই শেপই যদি আবার ব্যাক করে, তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা? সেই শেপ যদি আসে ডক্টর ইউনূস, আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে ১ সেকেন্ডও দেরি লাগবে না। আমার সঠিক। বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না। ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে। আমরা অনেক কিছু দেখছি। আপনাদের মানে একদম দৃশ্যত কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। এখনো পর্যন্ত ইয়ের কোনো চ্যানেলগুলোকে বন্ধ করা হয় নাই। এখনো পর্যন্ত ট্রানজিট আছে, আমাদের করিডোর আছে। সবই ভারত ভোগ করছে। আমাদের বন্দর ব্যবহার করছে। অথচ একের পর এক তারা আমাদের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে, আমরা কিছুই দেখছি না। তো এইভাবে কাজ করে আপনারা কিছু টাকা-পয়সা লুটপাট-টুটপাট করে আ অনেক উপদেষ্টার খবর জানি। টার্কিতে টাকা জমাচ্ছে, কানাডাতে জমাচ্ছে। এই ছাত্রদের ভেতরেও টাকা-পয়সা ধুমায় জমাচ্ছে। তো এগুলো জমাবেন আর আসল কাজ করবেন না। এটা হইলে কিন্তু ভবিষ্যতে ক্ষমতা হয়তো তখন আপনাদের থাকবে না। তখন বলবেন, ইলিয়াস কেন আমাদের নিয়ে এইসব কথাবার্তা বলে?" এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছি। ১ বছর হয়েছে। ফেনীর ঘটনায় যারা আটক আছে ছাড়তে হবে, বিডিআর এর ঘটনায় যারা আছে ছাড়তে হবে, আলেম যারা আছে সবাইকে ছাড়তে হবে, বিএনপি জামাতের যারা বন্দী হয়েছিল সবাইকে ছাড়তে হবে। খুব দ্রুত যদি এইসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে এই ধরনের জঙ্গি নাটক-টাটক করার ব্যবস্থা করা হয়, আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি, অনেক আলেমের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তাদেরকে আমি আমার হয়তো সেই ক্ষমতা নেই তাদেরকে নামানোর বা আটকানোর, বাট আমার পরামর্শটা ছিল যে, "হুজুর, আপনারা দাড়ি, টুপি এসব নিয়ে যদি এখন রাস্তায় নামেন, তারা এই যে সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের পেজগুলো দেখেন, ওরা বাংলাদেশকে জঙ্গিবাদ একটা দেশ হিসেবে করার চেষ্টা করছে। আপনারা এখন রাস্তায় নেমেন না।" যদি দেয়ালে পিঠ ঠেকে যায় তাদের তো কিছু করার থাকবে না। আমরাও সেই পরামর্শ দিব। নামেন, সরকারের করেন। বিএনপিও এখন আপনাদের সাথে আসবে, এই কি বলে এনসিপি, সরি জামাত আসবে, তারপর অন্যান্য জাতীয় পার্টি। এরা সবাই আসবে। ওইদিকে আরো অন্যান্য দলগুলো তো আছেই। এরা এসে রাস্তায় আসবে, বিশৃঙ্খলা হবে, ঝামেলায় পড়বেন। যদি বিশৃঙ্খলা করতে না চান, তাইলে ভালোই শেখ হাসিনার সময় আটক সব লোকজনকে জেলখানা থেকে বের করতে হবে। এটা খুব দ্রুত করতে হবে। যাই হোক, আ আ নুরুল ইসলাম ভাই, আপনি কি কিছু বলবেন নাকি শেষ করে দিব আমরা? না, আমি একটু বলব। জি, আ আপনাকে দিয়েই শেষ করব। এই জঙ্গি নাটকটা যে আসিফ আদনান ভাইয়ের পিছনে দিয়েছে, এটার পিছনে এটিও কিন্তু না। এটার পিছনে অন্য শক্তি। এটা আমি কেন বলি এটা আলেমরা এইসব কিন্তু এইস কিছু হুজুর জানেন না। এইসব কথা বইলেন না। এইসব কথা না, না আমারে এটা একদম এটা বইলেন না। অন্য শক্তিরে আমরা ভারত আমাদের দখল করে নিয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে। যদি আলহামদুলিল্লাহ, কারোর মনে আলহামদুলিল্লাহ। হয় যে একজন মানুষ, আপনি আপনার আরেকজনের স্বার্থ দেখার জন্য আপনি আমার দেশের আলেমরে আপনি ফাঁসায় দিবেন নাকি? না, না সেইটাই তো হ্যাঁ? কথা। আমাদের কথা তো সেইটাই। দেখেন বিষয়টা বলি। কিছুদিন আগে যখন এই জঙ্গি নিয়ে তারাও কিন্তু বড় নাটক করতে চাইছিল। সরকার কিন্তু গোমে। ডক্টর ইউনূস সাহেব কিন্তু গোমে। এটা তৃতীয় পক্ষ করতেছিল। যখন জিল্লুর রহমান, যখন আর্মি চিফ এই জঙ্গির ব্যাপারে কথা বলছিল, তখনই তো আমি আপনাকে ফোন দিলাম, মনে আছে কিনা? আপনি, পিনাকি দাদা এবং আমি হারুন ইজাজ সাহেবের কাছে নিজে গেছি। আহমদ রফিক ভাই, এই আসিফ আদনান ভাইকে সবাই মেসেজ পাঠাইছি যে আপনারা জঙ্গি বিরুদ্ধে এই কথা বলেন। এটা বিশাল একটা প্রকল্প তৈরি হচ্ছে।
তখন কিন্তু ওই পরিকল্পনা তাদের বেঁচতে গেছে। এখন কি করলো, পরের ধাপে গিয়া এটিউর মধ্যে আমাদের ব্যাপারে, আমার আহমদ রফিক ভাইয়ের ব্যাপারে মামলা জুলাইয়া ফাইনাল সিগনেচার করবে এটিউ চিফ। তখন উনি আমাকে ফোন দিছে, ভাই আপনার ব্যাপারে মামলা হচ্ছে, আপনি আসেন একটু। আমি যাওয়ার পরে আহমদ রফিক ভাই নিয়ে গেলাম, এর আগে আমি দেখা করলাম, দেখলাম যে সম্পূর্ণ সাজানো নাটক এবং ওরা নিজেরা জানে না কি জন্য আমাদের বিরুদ্ধে মামলা দিছি। এই মামলাটা, আসিফ আদনানের মামলাটা বা এই মামলাটা, এই মামলাটাও এটিও নিজেরা জানে না। এখানে এই খেলাটা ডিজিএফআই খেলতেছে, একদম এটা ক্লিয়ার মেসেজ, আমার ক্লিয়ার মেসেজ। এই জন্য সরকারকে বলবো, আগে ডিজিএফআই ছিল প্রধানমন্ত্রীর আন্ডারে, এখন ডিজিএফআই হওয়ার কথা প্রধান উপদেষ্টার আন্ডারে। এখন বর্তমান ডিজিএফআই কার কথা শুনতেছে আমি জানি না। এবং আসিফ নজরুল স্যারের কাছে যখন আমরা গেছি, উনিও বললো যে দেখেন আমি চেষ্টা করবো ছাড়তে, কিন্তু আমি সবকিছু না, আমার উপরে আরো আছে। ওনার উপরে বস কে? তারপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে তারাও স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না, তাদের পিছনে আঙ্গুলি কে নাড়াচ্ছে, এইটা হলো রাষ্ট্রের মূল দেখার বিষয়। এই সমস্যার যদি সমাধান না করতে পারেন ভাই, তাহলে চিৎকার করে লাভ হবে। জি, ঠিক আছে। ভালো থাকেন। ইনশাআল্লাহ ইলিয়াস ভাই, আমি জাস্ট একটা কথা বলে শেষ করছি। ওই দিন আপনার অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে একটা ঘটনা আমি হয়তো আপনার সাথেও শেয়ার করেছিলাম, যে শহীদদের মারা চিৎকার করে কান্না করতেছে বিচারের জন্য, আহ, কিংবা একটা সনদের জন্য, স্বীকৃতির জন্য। এই যে শহীদদের মারা বিচারের জন্য চিৎকার করতে হচ্ছে, এই সরকার যাদের শাহাদতের কারণে সে সরকার হইতে পারছে, যাদের কারণে আজকে তারা উপদেষ্টা, আজকে তারা চিৎকার করতেছে বিচারের জন্য। আজকে তারা বলতেছে আপনার অনুষ্ঠানে ওই দিন বাংলা এডিশন চ্যানেলের অনুষ্ঠানের সরাসরি বলতেছে যে আমার ছেলেকে যারা হত্যা করেছে সেই সমস্ত অফিসাররা এখনো বহাল তবিয়তে। তাইলে এই সরকার আসলে করতেছেটা কি? এই যে বলছেন না, বাস্তবে বর্তমান সরকারকে আসলে এখন সময় দেওয়া কঠিন, আমাদের সুযোগ নাই, আমাদের যাই হয়ে যায়, আমাদের আসলে এই সরকারকে সময় দেওয়ার কোনো সুযোগ নাই। কিভাবে? এই যে দেখেন আপনি, সমকামী এজেন্ডা, সমকামী রাষ্ট্রদূত আইনা জাতিসংঘ দূতাবাস তৈরি করতে চাওয়া, এই কথাটা আমার একটু বলতেই হচ্ছে। সমকামী দূতাবাস, মানে সমকামী দূত, সে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে সেই দূতাবাস খোলার অনুমোদন দিয়ে দিচ্ছে এই সরকার। এই যে এই সমস্ত প্রস্তাবনাগুলো, এই যে জঙ্গি নাটক আবারও আলেমদেরকে, আর অপরদিকে যে সমস্ত অফিসাররা আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করছে, শহীদ করছে জুলাই আগস্টে, এরা এখনো দম্ভ নিয়ে, অহংকার নিয়ে ঘুরতেছে, বহাল তবিয়তে আছে, তাদের চাকরি যায় না, তাদের কিছুই হয় না। তাহলে আপনি কোন ঘোড়ার টিমের উপদেষ্টা হয়েছেন? আপনি লাশের উপরে দাঁড়ায়া, শহীদদের লাশের উপরে দাঁড়ায়া, হাজারো মা বোনের আর্তনাদের উপরে, হাজার হাজার মানুষের অঙ্গহানির উপরে আপনারা উপদেষ্টা হয়েছেন, এই এসির বাতাস খাওয়ার জন্য আর এই ঘুরে বেড়ানোর জন্য না, আরামায়েশের জন্য না। অতএব আপনারা যদি এগুলো না শুনেন, ইলিয়াস ভাই যেটা বলছে, আমরা যে কোনো আন্দোলনে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবো ইনশাল্লাহ, এবং এটার জন্য প্রস্তুত আছি আমরা। এবং আরেকটা কথা বলি ভাইকে, যে আমি কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক ভাই, এই কথাটা আমি একটু করতেছি, 5ই আগস্টের আগেও আপনার সাথে আমি যথেষ্ট যোগাযোগ রাখছি এবং টকশোতেও গেছি। আমি কারাগার থেকে বের হওয়া বা আসা কখনো আলহামদুলিল্লাহ আমার কোনো পরিবর্তন হয় নাই। আমি যতটুকু বলার, যা বলার বলছি, এখনো বলতেছি। আপনি যে কথাগুলো বলছেন, যদি প্রয়োজন হয় এই সমকামী এজেন্ডা, আলেমদের মুক্তি, কিংবা আলেমদের এই জঙ্গি নাটকের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে দাঁড়াইতে হয়, এবং যেটা বললাম, আল্লাহ না করুক যদি আমার কিছু হয়েও যায়, আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, দোয়া চাই। আপনাকে আমি অনেক পছন্দ করি হুজুর। সেটার কারণ হচ্ছে যে একটা ঘটনা বলি। সেটা হইলো আপনি যেদিন আটক হন, আমার মনে আছে ঢাকাতে আপনি আটক হচ্ছেন। আপনাকে পুলিশ যখন ধরে নিয়ে যায়, আপনি পুলিশকে এইভাবে শুয়ে করছিলেন, "আরে মিয়া আমারে এইভাবে নিয়ে যান। আমি এমনিই যাবো। আমি কি পালায়ে যাচ্ছি নাকি?" আমার মনে আছে আপনি খুব করে বলছেন। ভাই, যেই আলেম খুতবার ইয়েতে দাঁড়ায়া যে মনে করে যে তার রিজিকের মালিক হইল মসজিদের সভাপতি, ওর নিজেরই তো ঈমান নাই। কারণ ও ওই কথা বলতে পারে না, কারণ আমার চাকরি থাকবে না, চাকরি খেলে আমি বউ বাচ্চা নিয়ে কি খাবো? ওর নিজের ইমাম নাই তো, ঈমান নাই তো, ওর পিছনে আমার নামাজ পড়ে লাভ কি? ওর আগে কলেমা পড়ে আবার ফের তওবা করে ওর ঈমান করা। এটাই শিরক। আমরা শিরক মানে খুব, আপনারা এখানে খুব বিজ্ঞ আলেমরা আছেন। আমি নিজে, আমার নিজের যেটা মনে হয়, শিরক মানে খালি আল্লাহর সাথে কাউকে এইভাবে বলা না যে আল্লাহ ২ জন আছে, ৩ জন আছে, ৫ জন আছে, এটা না। আমি আল্লাহকে, আল্লাহ যে আমার রিজিক দাতা, এটা বিশ্বাস না করাটাও শিরক। অবশ্যই। সে তো নিজে স্বীকার করে না। ওরে তওবা পইরা আবার ফের করা উচিত।
তো এই ধরনের আলেম দিয়ে আমরা করব কি? এইজন্য আপনারে পছন্দ করি। আপনার সাথে আমার ভালো সম্পর্কের অন্য কোনো কারণ নাই, এটাই কারণ। সো আপনার ব্যাপারে জানি। কিন্তু আপনাকে নিয়ে সামনে নিয়ে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আসলে আপনাকে না, আপনাদের আলেম সমাজকে নিয়েই। আপনি একাই তো আর আলেম সমাজকে পুরো নিয়ন্ত্রণ করেন না। আপনার সীমাবদ্ধতা আছে। বাট পুরো আলেম সমাজকেই বলব যে ভাই, দেখেন আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে। এই যে একটা বিশাল উপদেষ্টা পরিষদ হলে আপনাদের একজনকে ডাকেও নাই। কেন ডাকে না? এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায়ী? আপনারা যদি ডাকবে, আপনারা এখন আমি বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান। জামাতরে নিয়ে আপনার অনেক ইয়ে আছে। জামাতরে যদি বলেন আপনি সরকার জামাত সরকার চালাইতে পারবে। কারণ সে ওই পড়াশোনা করেছে, সেই জ্ঞান অর্জন করেছে সে। সে ভালো খারাপ আমি জামাতরে ভোট দেন না দেন আমি সেটা বলছি না। কিন্তু যদি আপনি সেইখানে আপনি কওমি মাদ্রাসার একজনকে দাঁড় করান, আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে। আমি চরমোনাই পীর সাহেবরে আর উনার নায়েবে আমির কি যেন উনারা আছেন, ২ জনরে বানায় দিলাম। না ভাই, ইলিয়াস চালাইতে ভাই, পারবেন তো। দেশ এই চালাইতে ব্যাপারে পারবেন। আমার একটু ইয়ে আছে। এই ব্যাপারে আমাকে আমাকে দিয়ে দেন, ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ আমাদেরকে দিয়ে দেন। আসিফ আদনান ভাই, আমরা আছি, আব্দুল্লাহ না, বিন আসিফ নুরুল আদনান ইসলাম ভাই। ভাইরা তো আপনারা তো আর কোনো ইয়েতে নাই। না না আপনারা না, আমি ওইটা আসিফ বলতেছি আদনান না। ভাই এখন এই পড়াশোনা করেন গণতান্ত্রিক, কোথায় জানেন? আসিফ আদনান ভাই কি করছেন? আসিফ আদনান ভাই কিন্তু দাওরা হাদিস না খালি। না না, আমি উনি ওইটা দাওরা বলি হাদিস নাই। শেষ করে আমি বলতেছি কেন শুনেন তারপরে ভাই। উনি আমি দাওরা ইলিয়াস হাদিস ভাই, পাস করে উনি আমি আপনার তারপরে কথাটা আপনাদের কাট উচ্চ করলাম কেন? শিক্ষার জন্য আপনি কোনো যদি আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনে শাসন করতে বলেন, তাইলে হুজুররা পারবে না, এটা সত্য। না, কিন্তু আইনের আপনি যদি, ভাইরে আইনের শাসন করতে বলি নাই তো আমি। পশ্চিমাদের আইন নিবেন কেন? আসিফ আদনান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়াশোনা করছেন না আসিফ ভাই? জি ভাই, আমি একটু ক্লিয়ার করি, আমি মাদ্রাসায় পড়ি নাই ভাই, না, আমার না, আমি পড়াশোনা না পুরা স্কুল আমি কলেজ জানি, ইউনিভার্সিটিতে। ভাই আমি জি জানি। জি আমি ওইটাই বললাম যে আপনি কিন্তু জি মাদ্রাসার স্টুডেন্ট না। আমি সেটাই বলছি। আমি বলি নাই যে আপনি জি, আমি মাদ্রাসার আলেম না না না, স্টুডেন্ট। আমার আসলে, বুঝতেছেন না। সবাই আলেম বলছেন, আমি আপনি আলেম না। অভিযোগ জি করেন জি নাই। জি আপনি উনারে তো আপনি আলেম হিসাবে নিয়ে আসতে পারবেন না। আপনাদের যে তথাকথিত আলেম, তারা তো ভাই ইকোনমিক্স সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনি এগুলি পড়েন না, আপনাদের ইংরেজি শিখা হইলো হারাম। আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি না একটু আগে ইলিয়াস একটা ভাই, কথা এই বললেন না? কথাগুলো, এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। মানে এটা হলো, আমি বলি আপনারে, আপনি ইকোনমিক্স এর কথা বলতেছেন, আমি কোন ইকোনমি পড়বো? আমি ইসলামী শরিয়ার ইকোনমি পড়বো, আমি জাকাত ভিত্তিক অর্থনীতির কথা পড়বো। কোথায় তো পড়বেন? আমাদের যে পড়াশোনা, আমি বলি ভাই, এই তর্কে যায়েন না, আমাদের যে এই পড়াশোনা, তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে। ওই তর্কে যায়েন না। ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ কোরআন সন্ন্যায় অবশ্যই ইকোনমি আছে। কোন এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহর কোথায় আছে, আপনি আল্লাহ রসুল আমি কিন্তু সাল্লাহ এটা সাল্লামের এই জিন্দিগি, এই বক্তব্য আবার কাট করে নিয়ে যায় পাবলিক আবার অন্যভাবে দিবে। কিন্তু আমি বলছি যে কোরআনে সবকিছু আছে। কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন। এই কোরআন না না শরীফ না না, আপনাকে বলছে ভাই, এই কোরআন শরীফ আপনাকে বলছে আপনি যান, চীনে যান, আহ, যায় আপনি আমার আমার কাছে মনে হয় আমরা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছি। মূল আপনি বিষয়টা শিক্ষা হলো যে অর্জন করেন, আপনি অবশ্যই না বিদ্যা অর্জন ইলিয়াস করেন। ভাই, বলেন আমি নাই তো না না, জ্ঞান বলতেছি অর্জন করতে কোনটা। বলেন নাই? আপনার জ্ঞান অর্জন রফিক করতে ভাই, বলছে। রফিক রফিক আপনার ভাই, কওমি মাদ্রাসা, আপনি কোরআনের আলাপে গেলাম না। আপনি কওমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ান আপনি? পড়ান শুনেন নাকি? আমি বলি, না, আপনাকে আমি 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 বলি, আমি একটু বলি আপনি, ভাই, আমি একটু বলি, আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে, বাট এগুলো সবকিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই, অনেক রাইট, সময় এটা মূলনীতি হিসেবে আছে। রাইট। এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে, সেটা হলো যে এই যে মূলনীতিটা, সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব, এটা প্রথমত নিজেরা বের করা, দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা, যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে, মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে, এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে। এই বিষয়টা আবার, এটা শুধুমাত্র, আমি আবার বলবো, মাদানী ওলামায়ে ভাই, কেরাম আমাদের মাথার তাজ, আমাদের এটা শুধুমাত্র দেশের যে তাদের না, মাদ্রাসা এটা শিক্ষা সামগ্রিকভাবে ব্যবস্থা, সবার আর কি। জি আমাদের এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন। ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। এটা বিশ্বাস করেন হাফিজ আপনি? সাহেবরা তো জানে না। হ্যাঁ। কিন্তু আমি একটু আসিফ আদনান ভাই এবং ইলিয়াস ভাই একটু বলি, না, না ভাই ওই আমি আলোচনা অন্যদিন। বললেই ভাই এই আপনাদের, না আলোচনায় গেলে না, এই কিন্তু কথাটা অনেক, বললেই অনেক, বুঝে অনেক আসবে ধরনের ভাই। বিতর্ক তৈরি এই হবে। কথাটা বললে আপনার বুঝে আসবে, সেটা হলো তালেবান কিন্তু, আপনি যেটা বলতেছেন, তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে, আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে। আপনি তো আপনি ওরা কি বানাইতেছে আপনি জানেন? হ্যাঁ, এটাই তো বলতেছি হ্যাঁ? তারা। আপনি পারবেন? এখন আপনাকে বলি, আপনি চরমোনাই গানি আপনার এই সরকার, কওমি আশরাফ মাদ্রাসায় গানির যে আপনারা পারবেন? সরকার, ইলিয়াস আপনারা ভাই আমি পারবেন? বলি, আরে ভাই হ্যাঁ। আপনি একটা সরকারের পার্ট হবেন। ইসলামিক সরকার হইলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে।
আজকে আশরাফ গানী সরকারের যে সমস্ত লোকেরা ছিল তারা কি তওবা করে তালেবান সরকারের অধীনে আসে নাই? তারা কি কাজ করতেছে না? মানে মুসলমান আপনি মানে আপনি এখন আওয়ামী লীগের যারা ধরেন শিক্ষিত আছে, বিএনপির যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে তো আপনার নেতৃত্বে যাবে কেন? আপনার ভাই, আমি আপনার যদি নেতৃত্বে কেন যাবে আমি তাইলে? যদি আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই, ভাই এটা মুসলমান নিয়ে হিসেবে এগুলি যদি, নিয়ে তর্ক নেই। এই তর্ক করলে অনেক লম্বা হবে। সেই ঠিক আছে তর্কে ঠিক আর আছে গেলাম ভাই, না, ঠিক অন্য আছে। একদিন। এগুলো ইনশাআল্লাহ অন্য একদিন। এগুলি নিয়ে বিশাল বিতর্ক হয়ে যাবে। কারণ আমি না আমি না, আমি বলতেছি কেন, কারণটা বলি। আমি বলতেছি আপনি যখন সরকারের কথা বলতেছেন, তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন। শুধু হুজুররা কিন্তু দেশ না, দেশটা কিন্তু শুধু হুজুরদের না। এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি, বিএনপির অধীনে হুজুররা যাচ্ছে না? আওয়ামী হুম, লীগের অধীনে হুজুররা যাচ্ছে না? হুম, যারাই সরকারে থাকুক তাদের সবারই কমান্ড তো মানতে হচ্ছে। তো হুম। হুজুররা যদি মূল দায়িত্বে থাকে, তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? তো হুজুরদের আপনার মধ্য দায়িত্বে থেকে থাকবেন। আপনি সবকিছু, কিছুই পারেন না। আপনার খালি মিলাদ পড়াইতে পারেন। আপনার নেতৃত্বে আমি যাব কেন? না না, আপনি এই নিজেই দেশে জানেন এই মানে দেশে কোরআন আপনাকে এই বলছে, দেশে আমি বলি, কোরআনের মধ্যে শুনেন, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে। আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না। তো আপনার পিছনে আমি যাব? আপনি নিজেই তো জানেন না। আপনি একটা অজ্ঞ লোক। আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি ইলিয়াস পারেন না ভাই আমি কিন্তু বলি, আপনার আমি নেতা মাইনা থাকবো। যদি ভাই আপনার নেতা যদি মানছে কোথায় জানেন? আপনি, আপনি আপনাকে একমাত্র আমি এই নেতা কথা বলি, শুক্রবারের নামাজ ওলামায়ে আর কেরামের মিলাদে। প্রতিনিধিত্ব আর করতেছি, মানুষ যে মারা জন্য গেলে আর ওই ভাই বিয়েতে। আপনার এর বাইরে আপনার কথাগুলোতে আমরা আমি, নেতা মানি না। দরকার কারণ আপনি আরে পারেন না তো আর কিছু। ইলিয়াস ভাই, আমাকে নেতা মানবেন না আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই, বা আলেমদেরকে মানবেন না? নাই তো। বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো, আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন, অন্য সাধারণের চাইতে কম জানে না, কে আপনি নাম দাঁড় করাইতে বলেন? পারবো আমি। নাম বলেন। আমি একজনের নাম ইলিয়াস ভাই, বলেন। আমি অনেকের নাম বলতে পারবো। আপনি যদি, একজনের নাম বলেন। একজনের নাম। কার নাম বলতে হবে বলেন, কি বিষয়ে বলেন? একজনের নাম বলেন। আপনি কোন বিষয়, ইকোনমিক্স এর বিষয়ে মামুনুল হক সাহেব হুজুর জানে, অবশ্যই জানে। শেখুল হাদিস ইকোনমিক্সের আল্লাহ ব্যাপারে মামুনুল হক মামুনুল হক সাহেব, জানে? মামুনুল হ্যাঁ হ্যাঁ হক? জানি, হ্যাঁ তাই হ্যাঁ, নাকি? জি জি, আমি জানি না। মামুনুল হক কি জানে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, ইকোনমিক্স এর উপরে উনি পড়াশোনা করছেন। তো আরো পড়াশোনা অনেক, করলে আমি জানতে পারে। সেই ভাই আমি পড়াশোনা বলি আপনার কওমি ইলিয়াস ভাই, মাদ্রাসায় নাই। সেই পড়াশোনা কওমি আরে মাদ্রাসায় নাই। ভাই, আছে? কওমি মাদ্রাসায় সব থাকতে হবে কেন? তা থাকলে তাইলে হবে না ভার্সিটিতে কেন? কি, থাকলে ভার্সিটিতে হবে না কোরআন কেন? আছে? হ্যাঁ? ভার্সিটিতে কোরআন আছে? না, কোরআনের যেই জ্ঞান আপনার দরকার, কোরআন আপনাকে যে আপনি বললেন না কোরআনে আছে, আপনাকে কিন্তু আমি কোয়েশ্চেন করেছি কোরআনের কোথায় আছে? আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই। না পারবেনও কি আমি উত্তর দিতে? কেন কোরআন নাই? আপনাকে আপনি কোরআনে কোন আপনার বিষয়ে সম্পদ বলবেন? আছে, সেই কোরআনে কি কোরআনে কি আপনি মিরাজ করছেন নাকি? নিয়া, ব্যাখ্যা ওয়ারিস করছেন আপনি? ওয়ারিসানা সম্পদের, ইলিয়াস ওয়ারিসানা ভাই, সম্পদের যে ইস্যুগুলো, ইলিয়াস আল্লাহ ভাই, হাফেজ। ইলিয়াস ভাই, এই চ্যাপ্টারটা মনে হয় আল্লাহ ক্লোজ হাফেজ, করা ভালো আল্লাহ হবে। হাফেজ। ইয়েস তবে এগুলি না আমি আলহামদুলিল্লাহ, ভাই, এটা পার্সোনালি ইনশাআল্লাহ কথা হবে। ইনশাআল্লাহ কথা হবে। কোরআন, হাদিস শুনেন, এবং ইজমার ভিতরে, মানে ফিকহের ভিতরে সমস্ত এই যে অর্থনীতিগুলি আছে, আলহামদুলিল্লাহ বিস্তৃত আছে। কিন্তু এগুলি আপনি ওটার অভিজ্ঞ অর্থই সম্পন্ন জানেন লোক না তো করবে। আছে আপনি বুঝলেন কেমনে? আপনি তো এটার অর্থই জানেন না। আপনার কওমি জি, মাদ্রাসা আপনার সেই অর্থই পড়ায় নাই তো আপনি জানলেন কেমনে? আপনি হাফিজি মাদ্রাসা খালি কোরআন শরীফ, এত হাফেজ পৃথিবীর কোন দেশে নাই আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি সেই তারে কোরআনের অর্থটাই জানাইলেন না। সে তো অর্থই জানে না। আপনি তারে দিয়ে আপনি কি করাবেন? এটা কি বলছে আমাকে কোরআন আপনি কেমনে না না, বুঝবেন? এখানে তো তাফসীর কারক আছে, শুধু হাফেজরা জানতে জি। হবে এরকম না। আপনি যদি বলি যারা ক্লাস ফিকে 8 এর পড়ে, ছাত্র ভাই কি আচ্ছা আচ্ছা, আপনাদের ইকোনমিক্স ওগুলি জানে? সুযোগ দেওয়া চ্যাপ্টার হয় আলাদা। শুনেন, আপনাদেরকে আমরা শুনেন, ধরেন একটা ক্লাস 8 পড়া ইউনিভার্সিটিতে ছাত্র গেলে কি একটা ইকোনমিক্স জানে? ইউনিভার্সিটিতে ভাই, গেলে মনে করেন যে আমরা ক্লাস 8 পাস, ইকোনমিক্সের একটা 8 শাখা। পাস কোন ছাত্র কি ইকোনমিক্সের ইকোনমিক্স জানে? শাখার মধ্যে সবচাইতে ভালো পিএইচডি করে আসছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে, সে হইলো ওইটার হেড হিসাবে তারে বসায়। কারণ কি? সে ওইটার এক্সপার্ট। ওই জি বুয়েটের যে জি এক্সপার্ট জি। ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার সবচেয়ে ভালো ওনাকে ওইখানে বসে, কারণ উনি ওইটার এক্সপার্ট। আপনি এক্সপার্ট কিসের বলি? আপনি এক্সপার্ট হইছে পোলাপানের মুসলমানি দিলে, আর বিয়ে, আর হইলো গিয়া ওই যে আপনার এই এই কি বলে এটা, মারা গেলে করে যে আপনার, আরে জানাজাতে, আর হইলো মিলাদ। এই ৪ জায়গার এক্সপার্ট আপনি হইছেন। যেই কারণে ওই ৪ জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয়। বিয়ের দিনও আপনি হুজুর, তারপরে জানাজার দিনও হুজুর আপনি, আর হইলো গিয়া মিলাদের দিন হুজুর আপনি। আপনি এগুলি জানেন এই কারণে। এর বাইরে আর আপনারা কিছু জানেন না। এই ভাই কারণে আপনাদের এইখানে এই সমস্যা। এই বিষয়গুলোতে আমি ঠিক আছে। দ্বিমত পোষণ করতেছি। ঠিক এই আছে ভাই। না, না বিষয়গুলোতে আমি জানেন না দ্বিমত ভাই। পোষণ আপনাদের পড়ানোই করতেছি। হয় না, জানবেন কোত্থেকে? যদি জেনে না থাকে, না, ওই আপনি যে আপনি আসিফ যেটা আদনান, বলছেন, উনি আপনি কিন্তু ভাই উনি ইলিয়াস ভাই পিএইচডি শুনেন, করতেছে। আপনি আমার সাথে বসেন, আমি আজকে তো লাইভ টক শুতে এই কথাগুলো বলতেছেন। ম্যাচুরিটি কিংবা আপনি একটা সামাজিক লাইনে আসেন। বিচার, আপনি আদালত ফোনে বলেন, আসেন, এই কথা বলতেছি। ইস্যুগুলোতে ফোনে আসেন। আমাদেরকে হুজুর আপনি কোনো আপনাদের বিষয়ে বহুত যদি চেঞ্জ কথা হইতে বলতে হবে চান, হুজুর। এটা হলো